দোসর, মৌসুমী হাজরা। প্রথম থেকে শেষ অংশ। সোমাশ্রীর অর্ধনগ্ন ভিডিও এখন সবার ফোনে। ঘুমের ওষুধগুলো হাতে নিয়ে বসে আছে সোমাশ্রী। কিন্তু খাওয়ার সাহস হচ্ছে না। ফোন সাইলেন্ট করা আছে। বহু বন্ধু বান্ধবী ফোন করে জানতে চেয়েছে ভিডিওতে ওটা সত্যিই সোমাশ্রী কিনা। ভিডিওটা এখন সবার ফোনে ফোনে ঘুরছে। কেউ বা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সোমাশ্রী কিনা কিংবা মজা নিচ্ছে। চোখটা বন্ধ করে কিছুক্ষণ বসে থাকলো সোমাশ্রী। যেখানে সে এখন আছে, সেটা তার ঘর নয়। নয়তো এতক্ষণ তার পোষ্য কুকুর কিংবা শখের গাছপালার পিছুটান থাকত। কিন্তু এই ঘর তার নিজের নয়। এখানে কোনো পিছুটান নেই। পিছুটানের কথা মনে পড়তেই খেয়াল হলো ঋষভের কথা। কিছুদিন আগেই ছেলেটার ব্রেক আপ হয়েছে, তাই হয়তো একটু ডিস্টার্ব আছে। নয়তো এই সময় সোমাশ্রীকে কিছুতেই সে একলা ছাড়ত না। কত কিছু বলার ছিল ঋষভকে। একটা চিঠিতে সব লিখে গেলে ভালো হতো। কিন্তু কি দরকার এইসবের? শুধু শুধু ঋষভের উপর চাপ বাড়ত। ঘড়ির কাঁটাতে তখন রাত্রি 12টা। চারিদিক একটু নিস্তব্ধ হয়েছে। আজ অফিসেও কলিগরা নানা কথা বলছিল সোমাশ্রীকে নিয়ে নিজেদের মধ্যে। কাল সকালে আর কোনো গুঞ্জন থাকবে না। আর কোনো কিছু ভালো লাগছে না। আজ সারাদিন একটা ঝড় বয়ে গেছে। প্রথম যখন ভিডিওটা সে দেখেছিল, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল তার। ভেবে পাচ্ছিল না, কি করবে সে। কেউ সোমাশ্রীর কথা শোনার চেষ্টা করল না, সবাই শুধু তাকে জাজ করতে আর ভিডিওতে মেয়েটা সত্যিই সোমাশ্রী কিনা সেটা জানতেই ব্যস্ত ছিল। এবার একটু শান্তির দরকার। এমন শান্তি যা পাহাড়ে গিয়েও পায়নি সোমাশ্রী। কত কিছু করার বাকি ছিল, কত কিছু দেখার বাকি ছিল তার জীবনে। কিন্তু এত মানুষকে সে বোঝাতে পারবে না। কোথাও পালানোর জায়গা নেই। তাই একেবারে সবকিছু থেকে চলে যেতে হবে তাকে। ফোনটা বেজে উঠল সোমাশ্রীর। স্ক্রিনে নাম ভেসে উঠল ঋষভের। কোথাও একটা আশার আলো দেখতে পেয়ে আবার সেটা হারিয়ে গেল। মনে মনে ভাবল, কি বলবে ঋষভকে? ঋষভ যদি জানতে চায়, ভিডিওতে সত্যিই ওটা সোমাশ্রী কিনা। সব সত্যিটা জানার পরেও ঋষভ কি ওকে বুঝবে? ভিডিওতে সত্যিই তো ওটা সোমাশ্রী। ফোন না ধরার কারণে আরও কয়েকবার ফোন করল ঋষভ। সোমাশ্রী কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করল। ওই প্রান্তে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ঋষভ বলল, একটু হাঁটতে বেরোবি? একা একা ভালো লাগছে না। তাছাড়া অনেকদিন তোর সাথে দেখা হয়নি। সোমাশ্রী অবাক হলো, মনে মনে ভাবল, হয়তো ঋষভ ভিডিওটা দেখেনি। তারপর বলল, কটা বাজছে দেখ, এত রাতে কে হাঁটতে বের হয়? ঋষভ সাথে সাথে বলল, কেন? তুই আর আমি 2 মিনিটের মধ্যে আসছি, তোর বাড়ির কাছে। বাইকটা তোর বাড়িতে রেখে দুজনে হাঁটতে যাব। সোমাশ্রী বলল, দাঁড়া দাঁড়া, আমি বাড়িতে নেই। আমি তোকে একটা হোটেলের ঠিকানা বলছি, সেখানে আয়। ঋষভ অবাক হয়ে বলল, হোটেলে কি করছিস? বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি? সোমাশ্রী বলল, হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাচ্ছি, চলে আয় তাড়াতাড়ি। ফোনটা রেখে দিল সোমাশ্রী। মনে মনে ভাবল বাড়ি থেকে বের করতে হয়নি, সে নিজেই বেরিয়ে এসেছে। এরপর তো মায়ের হাজবেন্ড বলার আরও সুযোগ পেত। সোমাশ্রীর বাবা মারা যাবার পর তার মা আবার বিয়ে করেন। কিন্তু মায়ের নতুন সংসারে সোমাশ্রী বড্ড বেমানান ছিল। কেউই সেভাবে তাকে মেনে নিতে পারেনি। বড্ড অবহেলায় বড় হয়েছে সে। ইদানিং মাও কেমন পাল্টে গেছে। সোমাশ্রী যে তাদের গলার কাটা, সেটা ভালো করে বুঝতে পেরেছে সে। 15 মিনিট পর ঋষভের আবার ফোন এল। সোমাশ্রী অবাক হয়ে ভাবল, এই ছেলেটার এখানে আসতে 30 মিনিট সময় লাগার কথা। কিন্তু 15 মিনিটেই সে চলে এসেছে। কত স্পিডে চালিয়ে নিয়ে এসেছে। সোমাশ্রী হাতের মধ্যে থাকা ঘুমের ওষুধগুলো টেবিলে রাখল। মনে মনে আবার ভাবল, এখনো তো সারাটা রাত পড়ে আছে। শেষ মুহূর্তটুকু না হয় ঋষভের সাথে কিছুক্ষণ কাটানো যাক। সে যে তার বেস্ট ফ্রেন্ড। হোটেল থেকে বেরিয়ে এসে রাস্তায় নামল। কাছেই বাইকটা রেখে ঋষভ সিগারেট ধরিয়েছে। 1 মাস পর দেখা হলো দুজনের। ব্রেকআপের পর ছেলেটা একটু এলোমেলো হয়ে গেছে যেন। সব তো ঠিক ছিল নয়নার সাথে। কেন যে ওদের ব্রেকআপটা হলো? এতদিন তো সোমাশ্রীও খোঁজ নেয়নি ঋষভের। আর আজ সোমাশ্রীর খারাপ পরিস্থিতিতে ঋষভ দাঁড়িয়ে আছে ওর সামনে।
কিন্তু ও কি সত্যিই কিছু জানে না? দুজনের এত মিউচুয়াল ফ্রেন্ড আছে, তাদের কাছে তো নিশ্চয়ই জানতে পারার কথা। সোমাশ্রী ঋষভের কাছে যেতেই ঋষভ বলল, আর জায়গা পেলি না মরার? এত দূরে হোটেল নিতে হলো? সোমাশ্রী ঘাবড়ে গিয়ে বলল, কি বলতে চাইছিস তুই? ঋষভ সিগারেটটা ফেলে দিয়ে বলল, হোটেলটা দেখেই তো ভুতুরে ভুতুরে মনে হচ্ছে। এখানে কে আসে ভাই? তাও এত দূরে? জানিস আমি কত স্পিডে এসেছি? সোমাশ্রী একটু রাগ করে বলল, কে বলেছিল আসতে তোকে? ঋষভ বলল, তুই ভীষণ স্বার্থপর। শুনেছিস আমার ব্রেকআপ হয়ে গেছে, তাও সান্ত্বনা দিতেও একবারও ফোন করলি না। সোমাশ্রী চুপ করে গেল। ঋষভ বলল, চল হাঁটি এদিকে একটু। দুজনেই হাঁটছে। রাস্তায় গাড়ির সংখ্যা একটু কম এদিকে। তাও যতবার গাড়ি আসছে, ঋষভ সোমাশ্রীর হাতটা ধরছে। নিজের বাম পাশে সোমাশ্রীকে রেখেছে। আগেও ও এমন করত। ঋষভ বরাবরই ভীষণ কেয়ারিং। কম কথা বলে, কাজ বেশি করে। কেন যে ওদের ব্রেকআপ হলো কে জানে? দুজনেই চুপচাপ। কিছুক্ষণ পর সোমাশ্রী বলল, আজ সকালে আমার একটা ভিডিও বেরিয়েছে। ঋষভ সাথে সাথে বলল, আমি জানি। আর এটাও জানি ভিডিওটা ফেক নয়। ওটা তুই। সোমাশ্রী আনমনে বলল, কিভাবে বুঝলি? ঋষভ আরও একটা সিগারেট ধরালো। তারপর বলল, ব্যাকগ্রাউন্ডটা দেখছিলাম। ওই রুমটা আমি চিনি। ওটা তোর বয়ফ্রেন্ড অনির রুম। সোমাশ্রী দাঁড়িয়ে গেল। ভীষণ কান্না পাচ্ছে এখন ওর। একমাত্র এই ছেলেটাই যে সবকিছু জানার পরেও সোমাশ্রীকে জাজ করছে না। ঋষভ বলল, দাঁড়িয়ে গেলে হবে, এখন যে অনেক কাজ। সোমাশ্রী কাঁদো কাঁদো গলায় বলল, তোর কিছু প্রশ্ন করার নেই? ঋষভ বলল, প্রশ্ন নেই। তবে তুই পুরো ঘটনাটা বলবি এখন। আর আমি শুনব। দুজনেই আবার হাঁটা শুরু করল। সোমাশ্রীও বলা শুরু করল। সেদিন অনি ফোন করে বলল সোমাশ্রীকে, আজ আমরা বৃষ্টিতে ভিজব। তুমি এক্সট্রা ড্রেস নিয়ে আসবে। কারণ ভিজে ড্রেস পরে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। সোমাশ্রীও ভীষণ খুশি হয়েছিল। বর্ষার বৃষ্টিতে প্রেমিকের সাথে ভিজবে বলে। একটা ব্যাগে নিজের এক্সট্রা ড্রেস নিয়ে অনির রুমে রেখে দুজনে এই শহরে ভিজতে বেরিয়েছিল। প্রতিদিনের ব্যস্ততা আর চাপের থেকে সাময়িক মুক্তি পেয়েছিল দুজনে। একসাথে এদিক ওদিক ঘুরে দুজনে ফিরে এসেছিল অনির রুমে। অনি বলেছিল, তুমি এখানে চেঞ্জ করে নাও, আমি বাইরে আছি। ভিজে জামা কাপড় পরে বেশিক্ষণ থেকো না। অনির এই ভালোমানুষি চেহারার পিছনে যে একটা খারাপ মানুষ আছে তা সোমাশ্রী বুঝতে পারেনি। আগে থেকেই সেখানে ক্যামেরা লাগানো ছিল। সেই অর্ধনগ্ন সোমাশ্রীর ভিডিও এখন সবার ফোনে। এত দূর অবধি বলে, হাঁটা থামিয়ে, ফুপিয়ে কেঁদে উঠল সোমাশ্রী। ঋষভ সোমাশ্রীর হাতটা ধরে আবার হাঁটতে শুরু করল। তারপর জিজ্ঞাসা করল, অনিকে ফোন করে জানতে চাসনি, কেন এমন করল? সোমাশ্রী কাঁদতে কাঁদতে বলল, করেছিলাম, আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে। সবই ঠিক ছিল আমাদের মধ্যে। কাল থেকেই আমাকে হঠাৎ ব্লক করে দিয়েছে। আর আজ সকালে এসবের সম্মুখীন হলাম আমি। ঋষভ হাঁটছে। সন্ধেবেলা কথাগুলো খুব মনে পড়ছে। তার এক্স নয়না তাকে ফোন করে বলল, খুব যে তোমার বান্ধবীর গুণগান গাইতে, দেখো ওর কেমন ভিডিও বের হয়েছে। ঋষভ কিছুক্ষণ চুপ থাকার পর বলেছিল, আমি এখনো বলছি। সোমাশ্রীর মতো মেয়ে হয় না। ও কোনো ভুলও কিছু করতে পারে না। কথাটা বলেই ফোনটা রেখে দিয়েছিল ঋষভ। আচ্ছা সোমাশ্রী, তুই এই হোটেলে কেন এসেছিস? আর আমাকে ফোন করলি না কেন? আমি কাউকে বিরক্ত করতে চাইনি। ওহ আচ্ছা। এবার আমি যা বলবো, তাই শুনবি। হোটেল থেকে সোজা আমার ঘরে যাবি। মানে? আমার মায়ের অর্ডার। তোকে এখান থেকে নিয়ে যেতে হবে। বারবার বলেছে, খালি হাতে ফিরলে আমাকে ঘরে ঢুকতে দেবে না। তার মানে আন্টিও জানে। আমিই বলেছি। মাকে আমি সব বলি। চল আর হেঁটে কাজ নেই। বাড়ি ফিরি। সোমাশ্রী জানে ঋষভ কেমন একগুঁয়ে। কোনো কথাই শুনবে না তার। তাই আর কোনো কথা না বাড়িয়ে ওর কথা মতো হোটেল থেকে চেক আউট করে ঋষভের বাড়ি ফিরল। রাত্রি প্রায় 2টো। ঋষভের মা সোমাশ্রীকে দেখেই বললেন, এসেছিস? আয় আমার কাছে আয়। ঋষভ বলল, রইল তোমার মেয়ে তোমার কাছে।
আমার একটু কাজ আছে, আমি আজ রাতে আর ফিরব না। সোমাশ্রী অবাক হলেও ঋষভের মা শান্ত সুরে বললেন, নিজের খেয়াল রাখিস ঋষভ। যাওয়ার সময় ঋষভ বলে গেল সোমাশ্রীকে, ফোনটা বন্ধ রেখে চুপচাপ ঘুমিয়ে পড় মায়ের কাছে। পরের দিন অফিস টাইমে সোমাশ্রী না চাইতেও অফিসে গেল। ওকে দেখেই কলিগদের গুঞ্জন থেমে গেল। তাদের মধ্যেই একজন সোমাশ্রীর কাছে এসে বলল, ভিডিওটা দেখেছ? সোমাশ্রী রেগে বলল, আর কতবার এটা নিয়ে কথা হবে? সবাই তো জানো, ওটা আমিই। তাদের মধ্যে একজন সোমাশ্রীকে থামিয়ে বলল, আমরা তোমার ভিডিওর কথা বলছি না। তোমার বয়ফ্রেন্ডের ভিডিওর কথা বলছি, যেটা আজ ওর প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে। সোমাশ্রী অবাক হয়ে বলল, কি ভিডিও? তাদের মধ্যেই একজন ফোনটা বের করে দেখালো, যেখানে অনি জোর হাত করে বলছে, সোমাশ্রীর কোনো দোষ নেই। সব কিছু আমি করেছি, ও তো জানতই না এই রুমে ক্যামেরা লাগানো ছিল। আর দেখল না সোমাশ্রী। সাথে সাথে ফোনটা বের করে ঋষভকে ফোন করল। ঋষভ ফোন রিসিভ করতেই সোমাশ্রী উত্তেজিত হয়ে বলল, তুই করেছিস এইসব না? ঋষভ হো হো করে হেসে বলল, তুই একটা ভীতু ছেলের সাথে এতদিন প্রেম করছিলি। কয়েকটা থাপ্পড়ে বাঘ থেকে ভিজে বেড়াল হয়ে গেল। আর আমার কথা মতো ক্ষমা চেয়ে ভিডিওটা পোস্ট করে দিল। সোমাশ্রী কাঁদতে কাঁদতে বলল, তোর এই ঋণ আমি শোধ করব কিভাবে বলতো? ঋষভ বলল, সে তুই পরে একটা ট্রিট দিয়ে দিস। আপাতত একবার থানায় যেতে হবে অনির বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য। আর তোর ভিডিওটা সব জায়গা থেকে ডিলিট করা হয়ে গেছে। তুই অফিসে থাক, আমি যাচ্ছি। আর একটা কথা সবসময় মাথা উঁচু করে চলবি। তুই কোনো অন্যায় করিসনি। সোমাশ্রী ফোনটা রেখে দিল। তখনও কেঁদে যাচ্ছে আর মনে মনে ভাবছে, সব পুরুষ এক নয়। দোসর মৌসুমি হাজরা। আচ্ছা ঋষভ, আমি তো নিজেই পারতাম ঘর খুঁজতে। তোকে কাজ ছেড়ে আসার কি দরকার ছিল? তোকে বিশ্বাস নেই, আবার কোনো ভুতুড়ে হোটেল খুঁজে থাকা শুরু করবি। তোকে এত ভাবতে কে বলেছে? সেটা আমার মাকে গিয়ে বোঝা। আন্টি তো ছেলের বৌমা করে রেখে দিতে পারে আমাকে। না বাবু, আমার এতটাও খারাপ সময় আসেনি যে তোকে বিয়ে করতে হবে। মারবো টেনে এক চর। তাড়াতাড়ি বাইকটা স্টার্ট দে। পারবো না, যা। আমি নিয়ে এসেছি তোকে। এবার তুই বাইক চালিয়ে আমাকে নিয়ে চল। চল, চাপ পড়লে দুজনেই পড়ব। কাছাকাছি একটা রেস্টুরেন্ট দেখে ঢুকলো দুজনে। বাইরে আবারও বৃষ্টি হচ্ছে। সোমাশ্রী আজও কোনো ঘর খুঁজে পেল না। সেদিনের ঘটনার পর থেকে তার আর বাড়িতে যাওয়া হয়নি। বাড়ির লোকও কোনো খোঁজ খবর নেয়নি। ঋষভের বাড়িতেই আছে সেই থেকে। কিন্তু এরপর সোমাশ্রী আর ওদের উপর বোঝা হতে চায় না। যদিও ঋষভের মা সোমাশ্রীকে একা ছাড়তে একদম নারাজ। কিন্তু সোমাশ্রী বোঝে, এইভাবে থাকলে সমাজে নানারকম কথা বলবে সবাই। তাছাড়া নিজের জীবন নিজেকেই বেছে নিতে হবে। এখন তো ও একদম একা। থানায় অনির সামনাসামনি হয়েছিল সোমাশ্রী। পুলিশ জানিয়েছে এইভাবে অনেক মেয়ের ভিডিও লিক করেছে আগেও। মাথা নিচু করে বসেছিল অনি। 1 বছরের সম্পর্ক ভুলতে বেশি সময় লাগেনি সোমাশ্রীর। ওইরকম একটা বাজে ছেলের সাথে 1 বছর কাটিয়েছিল ভাবলেই নিজের উপর রাগ হয়। কি রে, কি ভাবছিস? আজ তুই ট্রিট দিবি, মনে আছে তো? অর্ডার দে তুই। কি হলো, মুড চেঞ্জ হয়ে গেল কেন? আবার তুই ওই বাজে ছেলেটার কথা ভাবছিস? ওর নামটা মনে আসলেই আমার রাগ হচ্ছে। সেদিন যখন ওকে মারতে গেলি, আমাকে নিয়ে গেলি না কেন? বিশাল তোর দম রে। বাইক স্টার্ট করতে গিয়েই হাঁফিয়ে গেলি। ও আবার মারপিট করতে যাবে। এই শুয়োর, তুই আমাকে কি ভাবিস বলতো? থাক, বাদ দে। এবার বুঝলাম তোর সাথে নয়নার ব্রেকআপ কেন হয়েছিল। এইভাবেই ঝগড়া করতিস ওর সাথে। ঝগড়া আর আমি? না রে। এতটা ধৈর্য আর শান্ত আমি কখনো থাকিনি যতটা নয়নার সাথে সম্পর্ক থাকাকালীন ছিলাম। কি হয়েছিল আমাকে বল না। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছুর পাসওয়ার্ড ওর কাছে ছিল। পুরো আমিটাকেই ও চালনা করত। আমি কার সাথে কথা বলবো, না বলবো, সব কিছু ও ঠিক করত। প্রথম প্রথম ভাবতাম ভালোবাসা, তাই একটু কনসার্ন আমার ব্যাপারে। দিন দিন এইগুলো বাড়তেই থাকলো। ছাড়, বাদ দে। এখন ভালো আছি। আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বল ঋষভ,
নয়না কি চাইতো না তোর আর আমার বন্ধুত্ব থাকুক? 2010 সালের ক্লাস 8-এর স্টুডেন্ট ঋষভ আর সোমাশ্রীর কাছে আমি এখন দাঁড়িয়ে আছি। নিজেদের মধ্যে কথা থামিয়ে ঋষভ আর সোমাশ্রী মুখ তুলে তাকালো। তারপর আনন্দে আত্মহারা হয়ে গেল। ওদের সামনে এখন দাঁড়িয়ে আছেন ওদের স্কুলের অঙ্কের শিক্ষিকা। সোমাশ্রী ভীষণ খুশি হয়ে বলল, মৌমিতা ম্যাডাম আপনি? এতদিন পর দেখা হলো আমাদের। ঋষভ সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মৌমিতা ম্যাডামকে চেয়ারে বসিয়ে বলল, কেমন আছেন ম্যাডাম? এত বছর পর দেখা হওয়ার পর সকলে হারিয়ে গেল অতীতের পাতায়। উফ, স্কুল যাচ্ছিস নাকি ফ্যাশন শো করতে? এত লেট কে করে বলতো শ্রী? তোকে তো আমি আমার জন্য ওয়েট করতে বলিনি ঋষভ। তুই চলে যেতে পারিস। হ্যাঁ দিয়ে পড়ে কথা শোনাবি। নে এবার তাড়াতাড়ি চল। ক্লাস 8-এ পড়া দুজন ছেলেমেয়ের চোখে তখন অনেক স্বপ্ন। আর দুজনের গাঢ় বন্ধুত্ব। একদিন স্কুল ছুটির পর ঋষভ লক্ষ্য করল সোমাশ্রীর স্কার্টে রক্তের দাগ। বাড়ি ফেরার সময় বলল, তুই আমার জামাটা কোমরে বাঁধতে পারবি? সোমাশ্রী বলল, তোর জামাটা নিয়ে আমি কোমরে বাঁধতে যাব কেন? ঋষভ বলল, যা বলছি করো না। এত কথা বলিস না তো। সোমাশ্রী জানে ঋষভটা ভীষণ একগুঁয়ে। তাই আর কথা না বাড়িয়ে বলল, দে তোর জামাটা। ঋষভ জামাটা খুলে দিল। সোমাশ্রী জামার হাতাগুলো নিয়ে কোমরে বেঁধে নিল। তারপর বলল, তুই এইভাবে বাড়ি যাবি? ঋষভ বলল, কেন, গেঞ্জি তো পরে আছি। চলে যাব এইভাবে। তুই বাড়ি যাবি এইভাবে জামাটা কোমরে বেঁধে। দুজন হেঁটে হেঁটে স্কুল থেকে বাড়ি ফিরছে। অনেকেই কৌতূহলবশত দেখছে। বাড়ি ফিরতেই ঋষভের মা বললেন, ঋষভ তোর জামা কোথায়? ঋষভ মাথা নিচু করে বলল, সোমাশ্রীর কাছে। মা আবারও বললেন, তোর জামা শ্রীর কাছে কেন? কি হয়েছে আমাকে বল। ঋষভ মাথা নিচু করে ধীরে ধীরে বলল, আসলে ওর স্কার্টে রক্তের দাগ লেগেছিল, ও বুঝতে পারেনি। হেঁটে হেঁটে বাড়ি ফিরি। সবাই দেখত। তাই দিয়েছি। ঋষভের মা ঋষভকে জড়িয়ে ধরে বললেন, ঠিক করেছিস তুই। তারপর মনে মনে ভাবলেন, ছেলেকে মানুষ করতে তিনি পারছেন। একদিন স্কুলে গিয়ে শুনল মৌমিতা ম্যাডামের হাজবেন্ড মারা গেছেন। মৌমিতা ম্যাডাম তাদের প্রিয় ম্যাডাম। দুজনেই স্কুল শেষে ছুটল ম্যাডামের বাড়ির দিকে। মৌমিতা ম্যাডাম পাথরের মতো চুপচাপ বসে আছেন, পেটে হাত দিয়ে। তিনি তখন প্রেগন্যান্ট। সোমাশ্রী দূর থেকে দেখে কেঁদে উঠল। ঋষভ থামিয়ে বলল, এখন কাদার সময় নয় শ্রী। ম্যাডামকে দেখে রাখতে হবে। এরপর কেটে গেছে আরও 2 মাস। মৌমিতা ম্যাডাম স্কুল জয়েন করলেও আগের মতো তিনি আর নেই। এখন কেমন যেন চুপচাপ। আর 2 মাস পর তিনি ছুটি নেবেন ডেলিভারির জন্য। দেখে মনে হয় উনি যেন বাচ্চাটার জন্য বেঁচে আছেন। স্কুল ছুটির পর মৌমিতা ম্যাডাম ধীরে ধীরে সিঁড়ি থেকে নামছেন। ঋষভ এসে বলল, ম্যাডাম আপনি খাতাগুলো দিন, আমি নিয়ে যাচ্ছি। সোমাশ্রী বলল, ম্যাডাম আপনি আমার হাতটা ধরুন, দিয়ে ধীরে ধীরে নামুন। পড়াশোনার ফাঁকে এই দুটো ছেলেমেয়ে মৌমিতা ম্যাডামের আশেপাশে থাকার চেষ্টা করত। যাতে একদম একা ফিল না করেন ম্যাডাম। তারপর সময় পার হলো, মৌমিতা ম্যাডামের ছেলে হলো। ঋষভ আর সোমাশ্রী দেখতে গেল। ম্যাডাম সেদিন বললেন, এই কয়েক মাস তোমরা দুজন আমার ছায়া হয়েছিলে, তোমাদের ভাইয়ের নামকরণ তোমরাই করো। ঋষভ আর সোমাশ্রী অনেক ভেবে মৌমিতা ম্যাডামের ছেলের নাম দিল দুর্নিবার। সেই দুর্নিবার এখন অনেকটা বড় হয়েছে। সে এখন নিজেই 8-এ পড়ে। মৌমিতা ম্যাডাম ছেলেকে বললেন, এই যে দুজন তোমার নামকরণ করেছিল, দুজনেই আমার ভীষণ ভালো স্টুডেন্ট ছিল। দুর্নিবার প্রণাম করতে গেল সোমাশ্রী আর ঋষভকে। ওরা দুজনে বাধা দিয়ে দুর্নিবারকে জড়িয়ে ধরল। মৌমিতা ম্যাডাম আর দুর্নিবার কিছুক্ষণ আগেই চলে গেছে রেস্টুরেন্ট থেকে। বৃষ্টিও থেমে গেছে। এবার দুজনকে ফিরতে হবে বাড়িতে। তবে হঠাৎ দুজনের মন ভালো লাগছে মৌমিতা ম্যাডামকে দেখে। ঋষভের ফোনটা বেজে উঠল। ফোনের ওপ্রান্তে একজন বললেন, সোমাশ্রীর জন্য ঘর পাওয়া গেছে। কয়েকদিনের মধ্যেই সব গোছগাছ হয়ে গেছে। আজ সোমাশ্রী ঋষভের বাড়ি থেকে ভাড়া বাড়িতে শিফট হবে। সকাল থেকে ঋষভের মা কেঁদে যাচ্ছেন। ঋষভ ঠিক আছে, সে বরং সোমাশ্রীকে হেল্প করছে সবকিছু গুছিয়ে নিতে। নতুন ভাড়াঘরে নিজের মতো যতটা পারা যায় সাজিয়ে নিল সোমাশ্রী।
ঋষভ আর কয়েকজন বন্ধুর সাহায্যে। রাত হয়ে গেছে। রাতের খাবার ঋষভের মা দিয়ে পাঠিয়েছিলেন। সকলে মিলে সোমাশ্রীর বাড়িতেই খাবার খেল। তারপর বন্ধুরা সোমাশ্রীকে বাই বলে বাড়ি চলে গেল। শুধু ঋষভ পিছন ফিরে আর সোমাশ্রীকে দেখল না। সোমাশ্রী ডাকতে গিয়েও থেমে গেল। এ কেমন যেন এক পিছুটান। সোমাশ্রী তো নিজের জীবনটা নিজের মতো করে গোছাতে চেয়েছিল। তাহলে কেন এত কষ্ট হচ্ছে? এই রকম সময় প্রতিদিন ঋষভের মা সোমাশ্রীকে নিজের হাতে খাইয়ে দিতেন। আন্টির জন্যও কষ্ট হচ্ছে সোমাশ্রীর। আর ঋষভ, সে তো বাই বলেও গেল না। রাত্রি 12টা। কিছুতেই ঘুম আসছে না সোমাশ্রীর। কাল আবার অফিস আছে। বারবার ঋষভকে ফোন করতে গিয়েও করেনি। আর বিরক্ত করা ঠিক হবে না। এই 1 মাসে ছেলেটা ওকে অনেক সাহায্য করেছে। তা জীবনে সে ভুলবে না। আরও কয়েকবার এপাশোপাশ করার পরও ঘুম এলো না। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ঋষভের নামটা দেখেই ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল সোমাশ্রীর। ফোনটা রিসিভ করতেই ঋষভ বলল, পেঁচার মতো জেগে আছিস এখনো? তুইও তো ঘুমাসনি। রাস্তার মাঝে কোথায় বেড পাবো বল? রাস্তার মাঝে? কোথায় আছিস তুই? ব্যালকনিতে আয়। মানে তুই আমার ঘরের সামনে আছিস? ফোনটা হাতে নিয়ে সোমাশ্রী ছুটে ব্যালকনিতে গেল, দেখল রাস্তার ওই পাশে গাছের তলার বাইকে বসে আছে ঋষভ। সোমাশ্রী ফোনেই বলল, তুই বাড়ি যাসনি? এই তো যাব এবার, একটু ফোনটা ধর। আমি একটা সিগারেট ধরিয়ে নিই। ঋষভ, হুম বল। সকাল থেকে অনেক সিগারেট হয়েছে, আর নয় প্লিজ। রাত হয়েছে। এই প্রথম ঋষভ কারোর কথা শুনল। সিগারেটটা বের করে আবার রেখে দিল। তারপর ফোনেতেই আবার সোমাশ্রীকে বলল, যা এবার ঘুমিয়ে পড়। তোর ড্রেসিং টেবিলের কাছে তোর পছন্দের চকলেট রাখা আছে, খেয়ে নিস। তবে এত রাতে নয়। কাল দেখা হবে আমাদের। ঋষভ চলে গেল। সোমাশ্রী ঘরে এসে ড্রেসিং টেবিলে রাখা চকলেট দেখে খুশি হল। তারপর আয়নায় নিজেকে দেখল, মনে হলো, অনেক ভালো, অনেক সুখ আর আনন্দ তাকে ছুঁয়েছে। তারপর চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। দোসর, পার্ট 2, মৌসুমি হাজরা। জানিস ঋষভ, আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে ফলো করছে। ও আমার বিশ্ব সুন্দরী রে, খেয়ে দিয়ে মানুষের কাজ নেই, তোকে ফলো করবে। সিরিয়াসলি, আমার সব সময় মনে হয়, একা থেকে থেকে তোর মাথাটা গেছে। কেন যে তোকে বলি এইসব কথা? জানতাম তুই বিশ্বাস করবি না। তাও বলতে গেলাম তোকে। হয়েছে হয়েছে, কিছু অর্ডার দে। খিদে পেয়েছে। গিলে নে আজ আমার টাকায়, কাল থেকে আর দেখা করব না তোর সাথে। উফফো বাচালি। এই অফিস থেকে ফিরে তোর বকবক শোনা থেকে রেহাই পাবো। আচ্ছা ঠিক আছে। এতই যখন জ্বালা আমাকে নিয়ে, থাক তুই। আমি চলে যাচ্ছি। সোমাশ্রী রাগ করে বেরিয়ে গেল। ঋষভ একবারও ডাকল না। সোমাশ্রী ভেবেছিল হয়তো আটকাবে ঋষভ। কিন্তু তা হলো না। কেন এত ওর উপর অধিকার সৃষ্টি হয়েছে? ওদের তো সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব। বন্ধুত্বে দায়িত্ব, কর্তব্য, সাহায্য করা এই সকল জিনিসের থেকেও এখন অধিকারটা এত জোরালো হয়েছে কেন? কোনো কিছু করার আগে ঋষভকে জানানো। কোথাও যাওয়ার আগেও জানিয়ে যাওয়া। সারাদিনে একে অপরকে কতবার ফোন করা। এইসব তো আগেও ছিল। খুবই সাধারণ ব্যাপার। এখন কেমন যেন একটু বদলে গেছে সব। বাড়ি পৌঁছে আগে একটা ফোন করে জানানো, যেন ওই প্রান্তের মানুষটা তার অপেক্ষাতেই থাকে। বাইরে বেরিয়ে এসেও শান্তি নেই। বৃষ্টি হচ্ছে। ছাতা নিয়ে আসেনি সোমাশ্রী। যাওয়ার জন্য গাড়ি পেয়ে যেত যদিও, কিন্তু মেজাজটা খারাপ হয়ে গেছে। ঋষভ একবারও ডাকল না অবধি। রাগ করে কিছুক্ষণ বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে রইল। কানের কাছে ফিসফিস করে শুনতে পেল, চল মোহনদার দোকানে চা খেয়ে আসি। কথাটা শুনেই সোমাশ্রীর সব রাগ উধাও। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সাথে সাথে ঋষভের দিকে ঘুরে বলল, চল চল, বৃষ্টিতে ভিজে মাটির ভারে চা, উফফো দারুণ জমবে। বাইক ছুটে চলেছে। বৃষ্টিতে ভিজছে ঋষভ আর সোমাশ্রী। মাঝে মধ্যে সোমাশ্রী তার রুমালে করে ঋষভের মুখ মুছে দিচ্ছে। ঋষভের মনে হচ্ছে, ঠিক যেন মায়ের মতো। স্কুল থেকে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলে মা এইভাবেই মাথা আর মুখ মুছিয়ে দিত।
মোহনদার চায়ের দোকানে এসে দাঁড়ালো দুজনে। আগে এই দোকানে কতবার এসেছিল ওরা। গত 1 বছর আসা হয়নি সোমাশ্রীর। অনির সাথে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে ঋষভের সাথে কথা প্রায় হতোই না। চায়ের দোকানে মোহনদা দুজনকে আবার একসাথে দেখে খুশি হয়ে বললেন, অনেকদিন পর দুজনে একসাথে যে। দিদিমণি তো বলেই গেছিল আমার দোকান। এতদিন পর দুজনকে একসাথে দেখে ভালো লাগছে। ঋষভ মোহনদাকে থামিয়ে বলল, দাদা তোমার মেয়ে কেমন আছে? মোহনদা বললেন, তোমাদের আশীর্বাদে এখন ভালো আছে। সেদিন যদি তুমি আমার উপকার না করতে, আজ বোধ হয় আর বাবার ডাক শুনতে পেতাম না। ঋষভ বলল, আচ্ছা বাদ দাও না এইসব, সেই সব খারাপ দিন মনে রাখতে নেই। ঋষভের ফোন আসতেই ও একটু সাইডে চলে গেল। সোমাশ্রী মোহনদাকে জিজ্ঞাসা করল, কি হয়েছিল দাদা, তোমার মেয়ের? মোহনদা বললেন, আর বলো না দিদিমণি, হঠাৎ একদিন খুব পেটে ব্যথা। দাদাবাবু এসেছিল আমার দোকানে চা খেতে। আমি তখন মেয়েকে নিয়ে কি করব খুঁজে পাচ্ছি না। দাদাবাবু তখন আমাকে আর মেয়েকে বাইকে চাপিয়ে নার্সিংহোম নিয়ে গেল। ওখানে জানতে পারলাম মেয়ের অ্যাপেন্ডিক্স হয়েছে। তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আমার কাছে যা টাকা ছিল তাতে হতো না। দাদাবাবু সেদিন আমায় টাকা দিয়ে সাহায্য করেছিল, সেই টাকা আজও দাদাবাবু আমার কাছে নেয়নি। আচ্ছা দিদিমণি, তুমি এতদিন কোথায় ছিলে? দাদাবাবুর সাথে ঝগড়া হয়েছিল? সোমাশ্রী বলল, পথ হারিয়ে ফেলেছিলাম, আবার খুঁজে পেয়েছি তোমার দোকান। মোহনদা চা করতে করতে বললেন, জানো দিদিমণি সপ্তাহের যে দিনগুলোতে তোমরা দুজন আসতে, গত 1 বছর দাদাবাবু ওই দিনগুলোতে একাই আসতো। যেখানে তোমরা বসে চা খেতে, দাদাবাবু চুপচাপ 2 কাপ চা নিয়ে ওই জায়গায় বসে চা খেত। 1 কাপ খেত, 1 কাপ পাশে নামানো থাকতো। সেটা খেত না, পাশেই নামানো থাকতো। আমি কতবার ঈশ্বরের কাছে চেয়েছি, ওই কাপের চা, যার জন্য দাদাবাবু নিত, তাকে আবার পাঠিয়ে দাও। ঈশ্বর কথা শুনেছেন। সোমাশ্রী নিজের দীর্ঘশ্বাস চাপা দিয়ে রাখল। দূরে দাঁড়িয়ে ঋষভ তখনও ফোনে কথা বলছে। সোমাশ্রীকে ইশারা করে বলল, আর 2 মিনিট। ফোনে কথা বলে সোমাশ্রীর কাছে এল সে। মোহনদার কাছ থেকে 2 কাপ চা নিয়ে 1 কাপ সোমাশ্রীর হাতে দিল। আচ্ছা ঋষভ, সেদিন তো আর জানা হলো না। তোকে একটা প্রশ্ন করেছিলাম আমি। মনে নেই? বল আবার। নয়না কি চাইতো না তোর আমার বন্ধুত্ব থাকুক? আজ ফুচকা খাবি? অনেকদিন খাইনি। এই বৃষ্টির মধ্যে পুরো জমে যাবে। কথা ঘোরাবি না, আমার প্রশ্নের উত্তর দে। নয়না অনেক কিছুই চাইতো। আমার পুরো জীবনটা ও চালনা করত। ও যেভাবে চাইতো সেইভাবেই থাকতাম। তারপরেও ওর অভিযোগ, অফিস টাইম ছাড়া বাকি সবটুকু সময় ওকে দেওয়ার চেষ্টা করতাম। আর পেরে উঠছিলাম না। তাই মনে হলো সরে আসা ভালো। নয়নাও রাজি ছিল। মিউচুয়াল ব্রেকআপ। সোমাশ্রী আর প্রশ্ন করল না। কারণ ও আগের প্রশ্নের উত্তর সেভাবে পায়নি। ঋষভ এই ব্যাপারটা এড়িয়ে যেতে চায়। থাক এখন আর এইসব কথা না বলা ভালো। দুজনে যে যার বাড়ি ফিরে গেল। সকালে ঘুম থেকে উঠতে সোমাশ্রীর অনেক লেট হলো, ঘড়ির কাঁটাতে সকাল 9টা। গায়ে তার ভীষণ জ্বর। অফিস যাওয়া একদম সম্ভব নয় ওর পক্ষে। ফোনটা হাতে নিয়ে দেখল, ঋষভ 2বার ফোন করেছিল। এই সময় ঋষভকে ফোন করল না। অফিস আছে আজর। নিজে ফোন করে জানিয়ে দিল অফিস যেতে পারবে না। সারাদিন জ্বরে আর উঠতে পারল না সোমাশ্রী। ফোনটা বন্ধ করে রাখল। গতরাতে ভিজেছে বলেই ঠান্ডা লেগেছে, তার জন্যই জ্বর। বিকেল দিকে কলিংবেলের আওয়াজে বিছানা ছেড়ে উঠে বসল সোমাশ্রী। সারাদিন সেভাবে কিছু খাওয়া হয়নি। শরীরটা জ্বরে দুর্বল হয়ে গেছে। কিন্তু তার মন জানে দরজার ওইপাশে এখন কে আছে। দরজাটা খুলতেই নানারকম প্রশ্ন আর বকা ধেয়ে এলো। তোর কোনো সেন্স নেই। ফোনটা বন্ধ করে রেখেছিস কেন? মরে গেছিলি নাকি? আমি কতবার ফোন করেছি জানিস? তাড়াতাড়ি রেডি হয়ে নে, চল ডাক্তারের কাছে যাব। সোমাশ্রী অবাক হয়ে বলল, তুই কি করে জানলি আমার শরীর খারাপ? ঋষভ তখন সোমাশ্রীর কপালের ছুঁয়ে উষ্ণতা মাপছে, গলার স্বর নরম করে বলল, তোকে ফোনে না পেয়ে তোর অফিসে ফোন করেছিলাম, ওখানেই জানতে পারলাম তোর জ্বর। সোমাশ্রী রাগ করে বলল, তাই জন্য তোকে অফিস থেকে চলে আসতে হলো?
সন্ধেবেলা আসতে পারতিস। ঋষভ তখন বলল, চিন্তা নেই তোর, আমাকে অফিস থেকে বের করে দিলে, তোর টাকায় বসে বসে খাবো। এখন বেশি না বকে তাড়াতাড়ি রেডি হয়ে নে, ডাক্তারের কাছে যাব। ডাক্তার দেখিয়ে দুজনে যখন বাড়ি ফিরল, গেটের কাছে ঋষভের মা তখন দাঁড়িয়ে আছেন। ওদের দুজনকে দেখে বলল, আজ আমি শ্রীর কাছেই থাকবো ঋষভ। আমি খাবার এনেছি, চল একসাথে ডিনার করব। সোমাশ্রী ঋষভের দিকে তাকিয়ে বলল, তুই বলেছিস আন্টিকে আমার শরীর খারাপ? ঋষভের মা সোমাশ্রীকে বললেন, ঋষভ আমাকে সবকিছু বলে। আমার থেকে কিছু লুকাই না। শেষের কথাগুলো বলার সময় তিনি একবার ঋষভের দিকে তাকালেন। রাতের খাওয়া শেষে ঋষভ সোমাশ্রীর বাড়ি থেকে চলে গেল। সোমাশ্রীর কাছে ঋষভের মা থাকলেন। ঋষভ সোমাশ্রীর ঘর থেকে বেরোতেই দেখল, একটা ছেলে সোমাশ্রীর ঘরের দিকে উকিঝুঁকি দিচ্ছে। ঋষভ যে খপ করে ছেলেটাকে ধরে বলল, কি দেখছিস এইভাবে? ছেলেটা আমতা আমতা করে বলল, কই কিছু না তো, আমি তো এদিকে পেরিয়ে যাচ্ছিলাম। ঋষভের মনে পড়ে গেল সোমাশ্রীর কথাগুলো, ও বলেছিল ওকে কেউ যেন ফলো করে। ঋষভ ছেলেটির জামার কলার ধরে টেনে রাস্তায় নিয়ে গেল, তারপর গলার স্বর উঁচু করে বলল, বল তোকে কে পাঠিয়েছে? নয়তো এমন মারব যে আর হাঁটতে পারবি না। ছেলেটি পালাবার চেষ্টা করলেও ঋষভের শক্তির কাছে পেরে উঠল না। এইভাবে আরো 5 মিনিট বাকবিতণ্ডা চলার পর ছেলেটি বলল, নয়না ম্যাডাম আমাকে বলেছে এই মেয়েটির ব্যাপারে খোঁজখবর রাখতে। ঋষভ ছেলেটিকে এবার ছেড়ে দিল, তারপর বলল, তোর নয়না ম্যাডামকে বলবি, সোমাশ্রীর ব্যাপারে কিছু জানার থাকলে ঋষভকে ফোন করে জেনে নিতে। ছেলেটি এবার ভয়ে ছুটে পালিয়ে গেল। ঠিক সেই সময় ঋষভের ফোনে সোমাশ্রীর ফোন এলো। কি রে, তুই ওই ছেলেটির জামার কলার ধরেছিলি কেন? কি হয়েছে? ঋষভ সোমাশ্রীর ব্যালকনির দিকে তাকিয়ে দেখল, সোমাশ্রী দাঁড়িয়ে আছে ওখানে। কি হলো বল? চুপ করে আছিস কেন? কিছুই হয়নি। তুই গিয়ে মায়ের কাছে শুয়ে পড়। ঋষভ, সব ঠিক আছে তো? সব ঠিক আছে। আমি আছি তো। যা ঠিক নেই, সব ঠিক করে দেব। তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। আরও কিছুক্ষণ দুজন কানে ফোন ধরে, একে অপরের দিকে চুপচাপ তাকিয়ে থাকল। দোসর, পার্ট 3, মৌসুমি হাজরা। দোসর, পার্ট 4, মৌসুমি হাজরা। কি জানার আছে তোমার সোমাশ্রীর ব্যাপারে? লোক না লাগিয়ে আমাকে ফোন করলেই পারতে। আমার কাছে সোমাশ্রীর সব খবরই থাকে। একবার দেখা করতে পারবে ঋষভ? কেন? ফোনে বলা যায় না? না, সব কথা ফোনে হয় না। বেশ, সন্ধেবেলা দেখা হোক তাহলে। ঠিক আছে। নয়নার সাথে কথা বলে ঋষভ ফোনটা রেখে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে মনে পড়ছিল 1 বছর আগের সব কথা। সোমাশ্রীর জীবনে তখন অনির প্রবেশ। হঠাৎ করেই ঋষভের মনে হলো, তার জায়গাটা যেন অন্য কেউ নিয়ে নিয়েছিল। সোমাশ্রী কেমন বদলে গিয়েছিল। সারাক্ষণ অনি আর অনি। ঋষভ বুঝতে পারত না, কেন অনির নাম শুনলে তার রাগ হতো। ছোট থেকে একসাথে বড় হয়ে ওঠার মাঝে তাদের জীবনে তৃতীয় কোনো মানুষের প্রবেশ ঘটেনি। কিন্তু হঠাৎ এই সময় অনির সোমাশ্রীর জীবনে প্রবেশ সবকিছু যেন লণ্ডভণ্ড করে দিয়েছিল। একসাথে থাকার ফলে দুজনের মধ্যে যে অধিকার জন্মেছিল, তা এক ধাক্কায় অভিমানের রূপ নিয়েছিল ঋষভের কাছে। মা বারবার বলতেন, তুমি কাউকে থাকার জন্য জোর করতে পারো না। যে থাকার এমনিতেই থাকবে। তাছাড়া তোমাদের সম্পর্ক বন্ধুত্বের। তাই ভালোবাসার মানুষ আসতেই পারে জীবনে। আর সোমাশ্রীর এসেছে, কাল তোমার জীবনেও আসবে। এটাই মেনে নিতে হবে। ঋষভ আর সোমাশ্রীর সম্পর্ক শুধুই বন্ধুত্বেরই ছিল, তবু কেন ঋষভের খারাপ লাগতো সোমাশ্রীর সাথে অনিকে দেখে? তা সে কিছুতেই বুঝতে পারত না। সোমাশ্রীর থেকে দূরত্ব তৈরি হওয়ার সময় নয়না আসে। নয়নাকে কোনোদিন ঋষভ ব্যবহার করতে চায়নি। বরং নিজের জীবনের সবটাই নয়নার কাছে তুলে ধরেছিল। ওই সময় ঋষভ একটু শান্তি খুঁজছিল। কখন এসেছো ঋষভ? আমি কি আসতে একটু লেট করলাম? না না, আমি আগেই এসেছি। বসো। আমাকে ভালোবাসলে না কেন ঋষভ? কি সব বলছো নয়না? কেউ জানুক আর না জানুক, আমি তো জানি আমাদের একটা মিথ্যে সম্পর্ক ছিল। ওটা মিথ্যে ছিল না নয়না। তুমি যেভাবে বলেছিলে আমি সেইভাবে ছিলাম। তুমিই তো ছিলে না ঋষভ।
বাকি সব কিছু ছিল। আমি তোমার ফেসবুক ইনস্টাগ্রাম সব চেক করতাম। কোথাও কিছুই পাইনি। সোমাশ্রীর সাথেও দূরত্ব ছিল। যা বলতাম তাই করতে। যেখানে আসতে বলতাম আসতে। ফোন করলে যতই ব্যস্ত থাকতে না কেন ঠিক রিসিভ করতে। তারপরেও তো এই সম্পর্কে তুমি ছিলে না। দেখো নয়না, আমি তোমাকে সবটা বলেছিলাম। আমি সময় চেয়েছিলাম। কাউকে ভুলতে গিয়ে কাউকে ব্যবহার করতে চাইনি। তুমি অধিকারকে সামনে রেখেছিলে। আমি তো সবই শুনতাম তোমার কথা। আমার সবসময় মনে হতো তুমি দূরে চলে যাবে। আমি জানতাম তুমি আমাকে ভালোবাসতে না। তবে তুমি যেভাবে আমাকে সম্মান করতে, তা আমি কারোর কাছে পাইনি। এমনকি তুমি সোমাশ্রীর ব্যাপারেও কোনোদিন খারাপ কিছু বলনি। তোমার মতো ছেলেকে ভালো না বেসে থাকা যায় বলো? ঋষভ নয়নার হাত দুটো ধরে বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি নয়না। আমি তোমাকে কোনো দিন ভালোবাসতে পারিনি ঠিকই, তবে তুমি আমার অনেক কাছের একজন মানুষ ছিলে। আমি সময় চেয়েছিলাম, তুমি সময় দাওনি। তুমি ছেড়ে চলে গেলে। নয়না ঠোঁটের কোণে মিথ্যে হাসি নিয়ে এসে বলল, সবাই ভাবল আমাদের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আমাদের আদৌ কোনো সম্পর্কই শুরু হয়নি। ঋষভ বলল, এবার বলো সোমাশ্রীর ব্যাপারে কি জানার আছে? নয়না আবারও হেসে বলল, তেমন কিছুই না। আমি শুধু সোমাশ্রীর ব্যাপারে একটু খোঁজ খবর নিচ্ছিলাম। ওর জীবনে যদি তুমি ছাড়া আর অন্য কেউ আসে, তাহলে আমি ওকে ছেড়ে কথা বলবো না। আমি আর তোমাকে কষ্ট পেতে দেব না। আমরা আজীবন বন্ধু থাকবো তো ঋষভ? ঋষভ হাসল, তারপর বলল, তুমি তোমার যে কোনো সমস্যায় তার প্রমাণ পেয়ে যাবে। আর আমাকে বোঝার জন্য থ্যাংক ইউ। আমি আবারও বলছি নয়না, আমিও তোমার সাথে সম্পর্কে জোড়াতে পারতাম, কিন্তু আমি তোমাকে ব্যবহার করতে চাইনি। তবুও তুমি আমার জন্য যা করেছ, তা আমি জীবনে ভুলব না। তবে কি জানো, সোমাশ্রী তোমাকে আর আমাকে দেখে কোনোদিনই জেলাস ফিল করেনি। ও আমাকে কোনোদিনই ভালোবাসেনি, শুধুমাত্র ভালো বন্ধু ভাবে। আরও কিছুক্ষণ দুজনের কথা চলল। এর মাঝে বারবার ঘড়ি দেখছিল ঋষভ। নয়না বলল, কোথাও যাওয়ার আছে তোমার? ঋষভ বলল, না না, সোমাশ্রী আসবে এখানে, তাই দেখছি। এত লেট তো করে না। নয়না বলল, ও তাহলে আমি যাই এবার। ঋষভ বলল, না না, ও আসুক। তোমার সাথে কথা বললে ওর ভালো লাগবে। ঋষভের ফোনে সোমাশ্রীর ফোন এলো। রিসিভ করতেই সোমাশ্রী বলল, সরি ঋষভ, আমি যেতে পারছি না। অফিস থেকে সোজা বাড়ি ফিরেছি। অনেক কাজ আছে। আমাকে এবার সেইগুলো নিয়ে বসতে হবে। তুই এখন আর ফোন করিস না, আর তুই ওয়েটও করিস না। চল বাই। ফোনটা রেখে দিল সোমাশ্রী। ঋষভ বেশ অবাকই হলো। একটা কথাও বলতে দিল না তাকে। রাত্রি 10টা। ঋষভ সোমাশ্রীর বাড়ির সামনে এসে ফোন করল, বাট সোমাশ্রীর ফোন সুইচ অফ। 10টা থেকে 12টা অবধি পার হলো, বারবার ফোন করে গেল। কিন্তু ফোন বন্ধ করা আছে। যেহেতু সোমাশ্রী এখন ভাড়া বাড়িতে থাকে, তাই হুটহাট এত রাতে যাওয়া ঠিক নয় ঋষভের। আবার সিগারেট ধরাতে গিয়ে দেখল, সিগারেট শেষ। ব্যালকনির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকল ঋষভ। আরও কিছুক্ষণ সময় পার হলো। তারপর সেখান থেকে সে চলে গেল। সোমাশ্রী এতক্ষণ রুমের লাইট অফ করে জানালা দিয়ে সবটাই দেখছিল। ঋষভ চলে যেতেই ব্যাগপত্র গুছিয়ে নিল। কাল সকালেই ওর ফ্লাইট, মুম্বাইয়ের। ঋষভ সারাদিন আর ফোনে সোমাশ্রীকে না পেয়ে অফিসে চলে গেল তার। সেখানে জানতে পারল, আজ সকালের ফ্লাইটে মুম্বাই চলে গেছে সে। অফিসের একটা নতুন নাম্বার ও এখন ইউজ করবে এই কদিন। 10 দিন পর ফিরবে। ঋষভ নতুন নাম্বারটা চাইলে, অফিস থেকে জানানো হলো, সোমাশ্রী কাউকে নাম্বার দিতে বারণ করেছে। রাত্রি এখন অনেক, ঋষভের ঘরে লাইট অফ করা। বারবার ভেবে যাচ্ছে কেন এমন করলো সোমাশ্রী। যে মেয়েটা ওকে কোনো কাজ করার আগে সব বলে, সে মুম্বাই গেল 10 দিনের জন্য অথচ একবারও বলল না। এমনকি নিজের ফোনের নাম্বার বন্ধ রেখে অন্য নাম্বার ইউজ করছে, সেটা অবধি দিল না। এত কাজের চাপ যে একবারও নিজে থেকে ফোনও করতে পারল না। কিছু কি হয়েছে ওর? কিছু কি লুকাচ্ছে তার কাছ থেকে? এমন অবুঝের মতো কাজ তো সোমাশ্রী করে না। ঋষভের মা ঘরে ঢুকে ঋষভের মাথায় হাত রাখতেই, ঋষভ মায়ের কোলে মুখ লুকালো। হয়তো চোখের জল। মা বললেন,
ধৈর্য ধর। এখন তোর করার কিছু নেই। সোমাশ্রী, আসলে আমি নিজে কথা বলবো। তুই ভেঙে পড়িস না। 10টা দিন যে এত দীর্ঘ একটা সময় হতে পারে, তা জানা ছিল না ঋষভের। অবশেষে 10 দিন পার হলো। এর মাঝে বেশ কয়েকবার সোমাশ্রীর অফিসে গিয়ে খোঁজ নিয়ে এসেছে। সেভাবে কোনো খোঁজ না পেলেও সোমাশ্রী ভালো আছে, সেটুকু জানতে পেরেছে। আজও অফিসে যেতেই সোমাশ্রীর এক কলিগের কাছে শুনল, সোমাশ্রী মুম্বাই থেকে ফিরেছে। কয়েকদিন ছুটি নিয়েছে। ঋষভ নিজের সব কাজ ফেলে ছুটে গেল সোমাশ্রীর বাড়িতে, যেখানে সে ভাড়া থাকত। কিন্তু সেখানে গিয়ে জানতে পারল, সোমাশ্রী ঘর ছেড়ে দিয়েছে। সে নাকি নিজের বাড়িতে ফিরে গেছে। ঋষভের মাথা কাজ করছে না। মেয়েটা কি করছে, কি চাইছে? এত কিছু হয়ে গেল অথচ একবারও তাকে জানানোর প্রয়োজন মনে করল না। এবার ভীষণ রাগ হচ্ছে তার। সেখান থেকে সোজা সোমাশ্রীর বাড়ি গেল। দরজায় কলিং বেল বাজতেই সোমাশ্রীর মা দরজা খুললেন। ঋষভকে দেখেই তিনি বললেন, এই এতদিনে তোর সময় হলো? আয়, ঘরে আয়। ওনার হাজবেন্ড মানে সোমাশ্রীর সৎ বাবারও ব্যবহার দেখে অবাক। সবাই কত সুন্দর করে কথা বলছে। ঋষভ এবার বলল, সোমাশ্রী কোথায়? সোমাশ্রীর মা বললেন, ওর রুমেই আছে, যা গিয়ে দেখা কর। এবার তো সে অন্য ঘরে যাবে। ঋষভ এগিয়ে গিয়ে আবার থমকে দাঁড়ালো, তারপর বলল, অন্য ঘরে যাবে মানে? সোমাশ্রীর মা হেসে বললেন, অন্য ঘর মানে শ্বশুর বাড়ি। এবার তো বিয়ের বয়স হয়েছে। তোর কাকু আর আমি মিলে ছেলে দেখেছি। সোমাশ্রীরও মতো হয়েছে। সোমাশ্রীর রুমের দিকে যেতে আর পা চলছিল না ঋষভের। মনে হাজারটা প্রশ্ন নিয়ে এগিয়ে গেল সোমাশ্রীর রুমের দিকে। ঋষভকে দেখে সোমাশ্রী বলল, ও সরি রে। মুম্বাই যেতে হয়েছিল, অফিসের কাজের জন্য। তোকে বলে যেতে পারিনি। আর ওখানে অফিসের নাম্বার ইউজ করছিলাম, যেটা তোকে দেওয়া হয়নি। আমিও ফোন করার সময় পাইনি তোকে। তারপর বল, কেমন আছিস? ঋষভ ধীরে ধীরে বলল, তুই বিয়ে করছিস? সোমাশ্রী কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, মায়ের কাছে শুনেছিস তাহলে? হ্যাঁ, বিয়ে করছি আমি। ঋষভ বলল, নাটক বন্ধ কর এবার। কি হয়েছে আমাকে সব বল। কি হবে? সব ঠিকই আছে। কাকে বিয়ে করছিস? মা আর বাবার পছন্দের ছেলেকে। না, তুই বিয়ে করবি না। এই মানুষগুলো তোর ব্যাপারে কবে ভালো ভেবেছে? এটাও নিশ্চয়ই কোনো চাল তাদের। আমার সাথে এত ভালো করে কথা কোনোদিন তারা বলেননি। আজ ব্যবহার হঠাৎ করে এত সুন্দর হয়ে গেল কি করে? মা বাবা আমার ভালোর কথা ভেবেই ঠিক করেছে সব। আমি এত সব শুনতে চাই না। তুই এখনই আমার সাথে এই বাড়ি থেকে আমার বাড়ি যাবি। কেন যাব? আমি বলছি তাই যাবি। তোর কথা শুনতে আমি বাধ্য নই। আমি নিজের ভালো নিজে ভাবতে পারি। আমার অনেক হেল্প করেছিস, তার জন্য আমি কৃতজ্ঞ থাকব। কিন্তু আমার ব্যাপারে আর তোকে ভাবতে হবে না। আমি আমার জীবনের ডিসিশন নিজে নিতে পারি। ঋষভ চুপ হয়ে গেল। সোমাশ্রীর এমন ব্যবহার আগে কোনোদিন দেখেনি। হুট করে এতটা বদলে যাওয়ার কারণ কিছু বুঝতে পারল না ঋষভ। চুপচাপ সোমাশ্রীর রুম থেকে বেরিয়ে এলো সে। গেটের কাছে যেতেই সোমাশ্রীর মা ডেকে বললেন, ঋষভ, একটা কথা বলি শোন, তোরা আর আগের মতো ছোট না। বড় হয়েছিস। তাই আগের মতো এত মেলামেশা ঠিক নয় তোদের। তাছাড়া কদিনের মধ্যেই সোমাশ্রীর বিয়ে দেব। তাই তুই ওর থেকে যতটা পারিস দূরে থাক। আর হ্যাঁ, বিয়েতে অবশ্যই আসিস কিন্তু। ঋষভ আর কথা বলার মতো অবস্থায় নেই, চুপচাপ চলে গেল। দোসর পার্ট 5। মৌসুমি হাজরা। প্রায় 1012 দিন পার। বিয়ের সব কথাবার্তা পাকা। হাতে গোনা আর কয়েকটা দিন। ঋষভ ফোন করেনি। সোমাশ্রীও নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন রেখেছে। এখন সে ঘরবন্দি। অফিসেও যায় না। এখন সোমাশ্রী এই বাড়ির সকলের ব্যবহার দেখে আর অবাক হয় না। সবাই তাকে এত ভালোবাসা দেখালেও আসলে সবটাই সে জানে। যাক, এই বাড়ির লোকেরা এখন অন্তত সোমাশ্রীকে আপন করেছে। যদিও সেটা কদিনের জন্য। বিয়ের পর যে আর কোনো সম্পর্ক থাকবে না সেটা সে ভালো করেই জানে। ফোনে এখন আর ফোন আসে না। সারাদিন চ্যাটিং হয় না। ঋষভ ভালো থাকুক। অনেক জ্বালিয়েছে সে ছেলেটাকে। কিন্তু সেদিন ওইভাবে বলার পর সোমাশ্রীর ভীষণ কান্না পেয়েছিল।
কঠোর তো হতেই হবে। ঋষভ ওর জন্য কি করতে পারে তা ওর ভালো করেই জানা আছে। ফোনের স্ক্রিনে ভেসে উঠল নয়নার নাম। ফোনটা রিসিভ করবে কিনা ভাবতে ভাবতেই ডিসকানেক্ট হয়ে গেল। মেঘ এসেছে। চারিদিক অন্ধকার। বিকেলবেলায় এমন মেঘ দেখলে সোমাশ্রীর বিষণ্ণতা আরো বাড়ে। ঋষভকে খোঁজে। ইচ্ছে করে জোর করে আটকে রেখে বলতে, আমরা এত অবুঝ কেন? কেন আমাকে আটকে রাখলি না? কলেজের দিনগুলো খুব মনে পড়ে তার। একসাথে স্কুলের গণ্ডি পার করে যখন কলেজে উঠল, তখন দুজনের পথ একটু আলাদা হলো। বাড়ির লোকের কথা মতো সোমাশ্রী ভর্তি হয়েছিল উইমেন্স কলেজে। ঋষভ বাড়ি ফেরার সময় কলেজ থেকে একটু দূরে অপেক্ষা করত। সোমাশ্রীকে দেখতে পেয়ে হাত নাড়ালে সোমাশ্রী ছুটে যেত ওর দিকে। বন্ধুরা কতবার এই নিয়ে ঠাট্টা তামাশা করেছে, অথচ সোমাশ্রী তখন ঋষভকে বন্ধু ছাড়া আর কিছুই মনে হয়নি। তাহলে এখন কেন কষ্ট হচ্ছে? নয়নার কথা আবার মনে পড়তেই দেখল আবার ফোন করছে সে। এবার ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ নয়না বলো। দেখা করতে চাই তোমার সাথে। কেন? কি হয়েছে? দরকার ছিল। সব কথা তো ফোনে ফোনে হয় না। তাছাড়া তুমি আমার ঋষভকে কেড়ে নিয়েছ আমার থেকে। তোমার সাথে সামনাসামনি আমার একটু বোঝাপড়া আছে। তুমি কি বলছো নয়না? আমি কেন কেড়ে নেব ঋষভকে তোমার থেকে? তোমাদের যখন ব্রেকআপ হয়, তখন তো আমার সাথে ঋষভের যোগাযোগও ছিল না। হ্যাঁ এটা ঠিক, আমাদের বন্ধুত্ব বরাবর ছিল, সেটা কথা হোক বা না হোক। আমার খারাপ সময়ে আমি সবসময় পাশে পেয়েছি ওকে। তাহলে আজ কেন এত স্বার্থপর হলে? মানে, কি বলতে চাও তুমি? দেখা করো। বাকি কথা তখনই হবে। ঠিক আছে, আমার বাড়ির ঠিকানা দিচ্ছি, তুমি এসো, আমার বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না। 1 ঘন্টার মধ্যে নয়না উপস্থিত হলো সোমাশ্রীর বাড়িতে। সোমাশ্রীর মা কফি দিয়ে চলে গেছেন। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা। নয়না সেই নীরবতা ভেঙে বলল, নিজের কি হাল করেছ সোমাশ্রী? কদিন শরীরটা ভালো নেই, তাই এমন লাগছে। আর মন? মন ভালো আছে তো? হ্যাঁ, ভালো থাকতেই হবে। সামনেই বিয়ে। কেনাকাটা হয়ে গেছে? না চলছে। তুমি তখন ফোনে আমায় কি বললে? আমি ঋষভকে তোমার থেকে কেড়ে নিয়েছি? নয়না হাসল, একটু ভুল বলেছি। তুমি কেড়ে নাওনি, তুমি তো ঋষভকে আমায় কোনোদিন দাওইনি। মানে, কি বলতে চাও তুমি? তোমরা জানতে ঋষভ আর আমার মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা একদম ভুল। এটা ঠিক যে, আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু পাইনি। নয়না আমাকে ঠিক করে বলো, তুমি কি বলতে চাইছো? তোমার আর অনির যখন সম্পর্ক শুরু হয়, তখন ঋষভ প্রচণ্ড একা হয়ে যায়। ও আমাকে সব বলেছিল। আমি একটা ভাঙাচোরা মানুষকে ভালোবাসতে চেয়েছিলাম। জানো, ও আমাকে সব দিয়েছিল, সম্মান, সময়, যত্ন। কিন্তু ও নিজেকে আমাকে কোনোদিন দিতে পারেনি। আমি যা বলতাম ও করত। একটা সময় মনে হলো, ও আমার হাতের পুতুল শুধুমাত্র। আমি যেভাবে নাচাবো, সেভাবে নাচবে। কিন্তু আমি তো ওকে চেয়েছিলাম। মানুষ ঋষভকে চেয়েছিলাম, পুতুল না। তখন ভেবে দেখলাম, ওর সব কিছু তো তুমিই রেখে দিয়েছ। দেখো নয়না, আমি চাই না আমার জন্য তোমাদের কোনো অশান্তি হোক। তাই আমি সরে এসেছি। সেদিন তুমি রেস্টুরেন্টে এসেছিলে, আমি তোমাকে দেখেছিলাম। ঋষভ যখন আমার হাতটা ধরেছিল, তখন দূর থেকে তোমার চোখে জ্বলন আমি দেখেছিলাম। আমার ভালো লাগছিল। তোমাকে জেলাস ফিল করানোর জন্য নয়। তুমি ঋষভকে এর থেকেও বেশি কষ্ট দিয়েছিলে, তাই তোমাকে জ্বলতে দেখে আমার ভালো লাগছিল। আজ এই সব কথার কি মানে হয়? ঋষভ ভালো নেই। ও নিজেকে একদম গুটিয়ে নিয়েছে সব কিছু থেকে। ও এতটাও কষ্ট পাওয়ার মতো কিছু করেনি। সবার উপকার করে। আপদে বিপদে ওকে আগে পাওয়া যায়। সবার কথা ভাবে ও। তাই বলছি ওর জীবনে তুমি ফিরে যাও। তুমি আছো তো। থাকতেই তো চেয়েছিলাম। কিন্তু ওই জায়গাটা শুধু তোমার। সেদিন ও আমার হাতটা ধরে এটাই বলছিল যে, ও আমার বন্ধু হয়ে থাকবে, আমার কোনো সমস্যায়, ওকে আগে পাবো আমি। বেশ এইটুকুই। আর এই হাতটা ধরা দেখেই তুমি কত কি ভেবে নিলে। যে এতগুলো মাস আমার কাছে ছিল, তাতে আমি পেলাম না। আর ওইটুকু সময়ে আমি পেয়ে যাব তাকে? যাক।
জানতে তো পারলাম, তোমার মনেও ঋষভের জন্য অনুভূতি তৈরি হয়েছে। আর দেরি করো না। ছেলেটা তোমার ফোনের অপেক্ষায় আছে। সোমাশ্রী কাঁদতে কাঁদতে, তা আর হয় না নয়না। সামনেই আমার বিয়ে। এখনো দেরি হয়নি। সময় আছে। এমনকি তুমি বিয়ের মণ্ডপ থেকেও যদি ঋষভকে ফোন করো, তাহলেও সে এসে তোমাকে নিয়ে যাবে। আমাকে বিয়েটা করতেই হবে। কেন? কে তোমাকে এত চাপ দিচ্ছে? তুমি আমাকে সবটা বলো। অনেক কারণ আছে। একটা অন্তত বলো। বাকিটা আমি বুঝে যাব। আমার মায়ের জন্য। তোমার বিয়ে হলে মায়ের কি লাভ হবে? আমার বাবা যখন অসুস্থ ছিল, তখনই একটা উইল করেছিল। তাতে লেখা ছিল, আমার বিয়ে না হওয়া অবধি সব সম্পত্তির মালিক আমি থাকব। আমার বিয়ের পর সম্পত্তি দুই ভাগ হবে, এক ভাগ আমার আর এক ভাগ আমার মায়ের। ও, এবার বুঝলাম। বাড়ি থেকে চাই, আমার বিয়েটা হয়ে যাক তাড়াতাড়ি। আমার মায়ের এই পক্ষের হাজবেন্ড তিনি আমাকে কোনোদিনই আপন করতে পারেননি। কিন্তু এখন তিনি চান, আমার বিয়েটা হয়ে যাক। বোকা দেখেছি, তোমার মতো এতটা বোকাও দেখিনি। নিজের সর্বনাশ নিজে ডেকে আনছো। তুমি কি মনে করো, তোমার বিয়ের পর ওনারা তোমাকে এতটা প্যাম্পার করবেন? এখন সম্পত্তির জন্য এত ভালোবাসা উথলে উঠেছে। প্লিজ সোমাশ্রী, এমন করো না। নিজেও কষ্ট পাচ্ছ আর ঋষভকেও দিচ্ছ। তুমি ঋষভকে কিছু বলবে না প্লিজ। আমি নিরুপায়। আমি আর ওর উপর বোঝা হতে চাই না। এখন এই বিয়েটা না হলে আমার বাড়ির লোক ওকে অপমান করবে, যেটা আমি একদমই চাই না। প্লিজ নয়না, এইটুকু কথা আমার রাখো। নয়না অনেক আগেই সোমাশ্রীর বাড়ি থেকে বেরিয়ে এসেছে। ঋষভকে সবটা জানাতেই হবে। ওদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি না থাকায় ভালো। ফোনটা বের করে ঋষভকে ফোন করতেই, ঋষভ ফোনটা রিসিভ করল। নয়না বলল, ফোনটা হাতেই ছিল নাকি? একবার রিং হতেই রিসিভ হলো। সিগারেটটা অ্যাশট্রেতে ফেলে ঋষভ বলল, হ্যাঁ, বাড়িতে আছি তো, তাই ফোন ঘেঁটে সময় পার করছি। নয়না বলল, কেন? অফিস যাওনি? ঋষভ বলল, না, শরীরটা ভালো নেই। তাই আজ আর যাইনি। নয়না এবার ব্যঙ্গ করে বলল, উফ, কারোর শরীর ভালো নেই, কারোর মন ভালো নেই। মাঝখানে আমি মেসেঞ্জার হয়ে গেছি। অথচ মিল হলেও আমি হারাবো আর না হলেও আমি পাবো না। কোনো দিকেই আমার লাভ নেই। তাও বন্ধুর জন্য যতটা পারি করার চেষ্টা করব। ঋষভ এবার অবাক হয়ে বলল, কি বলছো? আমি বুঝতে পারছি না। নয়না বলল, সোমাশ্রীর বাড়ি থেকে এই বের হলাম। অনেকক্ষণ ওখানে ছিলাম। এরপর নয়না সমস্ত কথা ঋষভকে জানালো। ঋষভ সেই আগের মতোই চুপ করে থাকল। নয়না বলল, তুমি কিছু করবে না? ঋষভ বলল, না। ও নিজে থেকে না ডাকলে আমি যাব না। তুমি ওর ভুলও ভাঙিয়ে দিয়ে এসেছো। এবার ও না ডাকা অবধি আমি যাব না। তাতে যতই কষ্ট হোক আমার। পরের দিন অফিস টাইম, সোমাশ্রীর ফোন এলো। প্রথমে ঋষভ নিজের চোখকে বিশ্বাসই করতে পারেনি। বুকের মধ্যে একসাথে যেন অনেকগুলো ড্রাম বাজছিল। উত্তেজিত নিজেকে সামলে নিয়ে ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ শ্রী, বল। কোথায় আছিস? অফিসে। একটু পরে তোকে কল ব্যাক করি। এই শুয়োর, তোর এত কিসের ব্যস্ততা? আগে তো অফিস টাইমে যতবার ফোন করেছি, ঠিক কথা বলার সময় হয়েছে তোর। ওষুধটা খেতে গিয়ে রেখে দিল ঋষভ, কদিন তার জড়ভোগ হয়েছে। ওষুধটা খেয়েই সোমাশ্রীকে ফোন করত। কিন্তু এখন ওষুধ খাওয়ার চেয়ে ওর সাথে কথা বলাটা বেশি দরকার। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। সেটা প্রায় 1012 দিন পর। এতদিন যেন ওর কাছে সব হারিয়ে গিয়েছিল। কি রে, শুনছিস? হুম, বল। শুনছি। বিয়ের কেনাকাটা করতে যাব। তুই আমার সাথে যাবি। কেন? আমি তোর ড্রাইভার নাকি? এটা জানতিস না আগে? তুই ড্রাইভার শুধু না, তুই আমার। কি? আমি তোর কি? কিছু না, সন্ধ্যের সময় যাব। আমাকে নিতে আসিস। ঠিক আছে। বাড়ি থেকে বেরিয়ে একটু হেঁটে আসিস। আমি ওখান থেকে তোকে নিয়ে যাব। পারবো না হাঁটতে। আমার বাড়ির সামনে এসে দাঁড়াবি। ওখান থেকে তোর সাথে যাব। কাকিমা বারণ করেছে, তোর সাথে দেখা করতে। যা বলছি করবি। বেশি কথা বলবি না। সন্ধ্যের সময়। বহুদিন পর সোমাশ্রীকে দেখছে ঋষভ। বাইকে বসার পর, সোমাশ্রীকে নিয়ে চলে গেল।
ছাদে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করছিলেন সোমাশ্রীর মা। কোথায় যাব আমরা শ্রী? আগে তো এই প্রশ্ন করতিস না। যাই হোক, শাড়ির দোকান যাব। বিয়ের শাড়ি কিনব। তাহলে তোর হবু বরকে ফোন কর। কেন, আমার হবু বর শাড়ি পরবে? পরব তো আমি। চুপচাপ বাইক চালাতো। কথা বললেই মাথা গরম হয়। আবারও মুচকি হাসল ঋষভ। তবে এই সময়টা বেশ অন্যরকম। ভবিষ্যতে কি হবে তা জানা নেই। এই যে এখন সোমাশ্রী কাছে আছে, এতে সব চিন্তা ভুলে যাওয়া যায়। পছন্দ মতো অনেক শাড়ি কেনা হলো। সাথে আরও কিছু কেনাকাটা হলো। সোমাশ্রী বলল, চল মোহনদার চায়ের দোকানে যাব। ঋষভ ওর কথা মতো নিয়ে গেল। 2 কাপ চা নিয়ে পাশাপাশি বসল দুজনে। দুজনের মধ্যে নীরবতা। সোমাশ্রী মনে মনে ভাবল, একবার ঋষভ বলুক, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। এই বিয়েটা করিস না। তাহলে সে সবকিছু ছেড়ে ঋষভের কাছে ফিরে যাবে। এইদিকে ঋষভ মনে মনে ভাবছে, একবার সোমাশ্রী বলুক, আমি তোকে ছাড়া ভালো নেই, আমাকে তুই নিয়ে চল এখান থেকে। তাহলে ঋষভ কারোর কোনো কথা শুনবে না। সোমাশ্রীর হাত ধরে নিয়ে চলে যাবে। কিন্তু দুজনেই নীরব। বাড়ি ফিরে গেছে দুজনে একে অপরকে মনের কথা না বলে। সোমাশ্রী অপেক্ষা করছে ঋষভের ফোনের। কিন্তু ঋষভ ফোন করল না। তাই নিজেই ফোন করল। ঋষভ ফোনটা ধরতেই সোমাশ্রী বলল, মরে গিয়েছিলি নাকি? ফোন করিসনি কেন? ঋষভ শান্ত সুরে বলল, ফোন করব বলেছিলাম। কই, আমার তো কিছু বলার ছিল না তোকে। সোমাশ্রী রাগ দেখিয়ে বলল, আমারই ভুল হয়েছে তোকে ফোন করাটা। ঋষভ নিজের হাসিকে কন্ট্রোল করে বলল, বেশি রাত জাগিস না। সামনেই বিয়ে, চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে যাবে। সোমাশ্রী এবার উত্তেজিত হয়ে বলল, তোকে এত ভাবতে কে বলেছে রে? রাখো তুই ফোন। অসভ্য ছেলে একটা। সোমাশ্রী নিজেই ফোনটা রেখে দিল রাগ করে। 5 মিনিট পর আবার ফোন করল ঋষভকে। ফোনটা রিসিভ হতেই সোমাশ্রী বলল, বাহ, অনেক উন্নতি হয়েছে তোর। আমি যে ফোনটা রেখে দিলাম, তুই ঘুরে কলব্যাক করলি না তো? তুই তো রাখলি। আমি কি করব? তা বলে তুই ফোন করবি না? আচ্ছা বেশ, আমি করছি একটু পরে। মা অপেক্ষা করছে, ডিনারটা করেনি। না, তুই ফোন রাখবি না। কথা বলতে হবে না। তুই আন্টির সাথে বসে খাবি। আমি ফোনটা ধরে থাকব। আচ্ছা বেশ, বোর হলে তোকে আমাকে ঝাড়িস না। ঋষভ ইশারা করে ওর মাকে বলল, ফোনে সোমাশ্রী আছে। মা বুঝতে পেরে মুচকি হাসলেন। খাবার টেবিলে মা বললেন, শ্রীর তো বিয়ে হয়ে যাচ্ছে। এবার তুই কবে করবি? আমি আর একা একা কতদিন এই বাড়িতে থাকবো বলতো? কথাটা বলেই মা আবার মুচকি হাসলেন ঋষভের দিকে তাকিয়ে। ঋষভ বেশ জোর গলাতেই বলল, তুমি মেয়ে দেখো মা, আমি বিয়ে করে নেব। কথাটা শুনতে পেয়েই সোমাশ্রী আরো জ্বলে উঠল। মনে মনে বলল, তোর বিয়ে আমি করাচ্ছি। ফোনটা নিজেই ডিসকানেক্ট করে দিল। অনেক রাত অবধি সোমাশ্রী অপেক্ষা করল ঋষভের ফোনের। কিন্তু ঋষভ ফোন করল না। ওইদিকে ঋষভ ফোনের গ্যালারিতে সোমাশ্রীর ছবিগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। দোসর, পার্ট 6। মৌসুমী হাজরা। অভিমানের রাত অনেক দীর্ঘ হয়। মনের কথা বলতে না পারার মতো কষ্ট আর কোনো কিছুতে নেই। ঋষভ কি বদলে গেল? আগে তো এমন ছিল না। কতবার ঝগড়া হয়েছে। নিজে থেকেই ও মিটমাট করেছে। বারবার ফোন করেছে। কিন্তু ঋষভের এখনকার এই পরিবর্তন কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। মুম্বাইয়ে যাওয়া, ফোন বন্ধ রাখা, বাড়িতে সেদিন ওইভাবে কথা বলা, এইসবে কি ও আঘাত পেয়েছে? সেরকম হলে সোমাশ্রী নিজে ক্ষমা চেয়ে নেবে। যে কোনো সম্পর্কে ভুলও করলে ক্ষমা তো চাওয়াই যায়। ঋষভ তো এতটাও কঠোর নয়। নয়নার কথা যদি সত্যি হয়, ঋষভ যদি সোমাশ্রীকে ভালোবাসে, তাহলে ওর একবারও খারাপ লাগলো না কেন? বিয়ের কেনাকাটার সময় একবারও তো সোমাশ্রীর মনে হলো না যে ঋষভের কষ্ট হচ্ছে। বরং ও বেশ হাসিখুশিই ছিল। ফোনেও তো শুনল সে, আন্টিকে বলল মেয়ে দেখতে, বিয়ে করবে। কথাগুলো ভাবতে ভাবতেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল। বালিশটা মুখে চাপা দিয়ে অঝরে কাঁদল সোমাশ্রী। সকাল হলো, ঘুম ভাউমল সোমাশ্রীর। বিছানায় চুপচাপ বসে আছে। রাতের কথাগুলো আবারও মনে পড়ছে, একবারও ঋষভ নিজে থেকে ফোন করল না।
আনমনে ফোনটা হাতে নিতেই ঋষভের ফোন এলো। যেন গরমের দিনে শীতল বাতাস এসে শীতলতা দিল। বুকের মধ্যে ধুকপুক বেড়ে গেল। ফোনটা রিসিভ করতেই ঘুম ভেঙেছে নাকি ডিস্টার্ব করলাম? করলে বেশ করেছি। একটু কথা ছিল। না না, ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ। তাহলে এখনো কেন বিছানায় আছিস? তুই কি করে জানলি আমি এখনো বিছানায় আছি? ঘুম থেকে ওঠার পর তোর ভয়েসে একটা জাদু থাকে। তারপর সারাদিন তো ওই ঝগড়াটে গলা। ও হবে হয়তো। বাব্বা, ঝগড়া করলি না তো এটা শুনে? আর ইচ্ছে করে না ঝগড়া করতে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আজ ফ্রেন্ডশিপ ডে? হুম তো। বিয়ের ঘরে সব ভুলে গেছিস? আচ্ছা ঋষভ, আমরা ভালো বন্ধু তাই না? হুম তো। বেস্ট ফ্রেন্ড আমরা। সোমাশ্রী বলতে গিয়েও থেমে গেল, আমরা কি শুধুই বন্ধু? কি রে শ্রী, চুপ কেন? কই না তো। আজ সানডে। একবার বেরোতে পারবি? কোথায় যাব? সেটা এখন বলা যাবে না। যাবি? হুম যাব। সোমাশ্রী তো চায় সবসময় ঋষভের কাছে থাকতে। এই সুযোগটা তো হাতছাড়া করা যাবে না। বাইক ছুটে চলেছে বাইপাস ধরে। বারবার হাতটা ঋষভের কাঁধে রাখতে গিয়েও সরিয়ে নিয়েছে সোমাশ্রী। এটা দূরত্ব নাকি অভিমান? তা সে জানে না। ইচ্ছে করছে ঋষভকে জড়িয়ে ধরে বলতে, তুই শুধু আমার, আর আমিও শুধু তোর। আমাদের মাঝে আর কিছু নেই। বাইক এসে থামল এক জায়গায়। সোমাশ্রী নামল। ঋষভ বাইকটা সাইডে রেখে সোমাশ্রীকে বলল, চল ভিতরে। সোমাশ্রী বুঝতে পারল না এখানে কেন তারা এসেছে। ঋষভ বলল, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়লি কেন? আয় ভিতরে। সোমাশ্রী ভিতরে গেল। অনেক বৃদ্ধ বৃদ্ধা সবাই বসে আছেন। ওদের দেখে খুশি হলেন তারা। ঋষভ এখানে প্রায় আসে। সোমাশ্রী এই প্রথম। এই বৃদ্ধাশ্রমে এসে মনে কত শান্তি খুঁজে পেল। কত মানুষের কত গল্প। সবার সাথে কথা বলতে বলতে সোমাশ্রীর বিষণ্ণতা কোথায় যেন হারিয়ে গেল। ঋষভ এসে এবার সোমাশ্রীর পাশে বসল। সোমাশ্রী চুপ করে আছে। ঋষভ বলল, শেষ বয়সে আমরাও এখানে আসব। তুই তখন বুড়ি হয়ে যাবি। তোর দাঁত সব পড়ে যাবে। চুলগুলো সাদা হয়ে যাবে। নরবরে হয়ে যাবি। সোমাশ্রী বলল, তুই বুড়ো হবি না? ঋষভ বলল, না না, আমি বুড়ো হলে তোকে জ্বালাবে কে? আবার দুজনে চুপচাপ। ঋষভ বলল, আমাদের শৈশব থেকে এতটা অবধি একসাথে কেটেছে। আমরা শুধু একসাথে বৃদ্ধ হতে পারবো না। অনেক অনেকগুলো বছর পরে যখন আমাদের দেখা হবে, আমরা আর আগের মতো থাকব না। সোমাশ্রী চোখের জলকে আড়াল করল, মনে মনে ভাবল, তুই চাইলেই হবে। একবার বলে দেখ। এতদিনের সম্পর্কে একবার অধিকার নিয়ে এগিয়ে আয়, আমি তো তোরই। ওখান থেকে বেরিয়ে ওরা দুজন আবার এক জায়গায় গেল। এই জায়গাটা অবশ্য সোমাশ্রী চেনে। মৌমিতা ম্যাডামের বাড়ি। কতবার এসেছে ওরা এখানে। মৌমিতা ম্যাডাম ওদের দেখেই বললেন, এসেছ? এত দেরি হলো কেন? আমি তো কখন থেকে অপেক্ষা করছি। সোমাশ্রী অবাক হয়ে বলল, আপনি জানতেন আমরা আসব? ম্যাডাম বললেন, হ্যাঁ জানতাম তো, ঋষভ আমাকে আগেই জানিয়েছিল। তারপর তিনজনে অনেক গল্প হলো। কথা বলতে বলতে মাঝেমধ্যেই তিনজনের স্মৃতির পাতায় হারিয়ে যাচ্ছিল। ম্যাডাম নিজে হাতে রান্না করে ওদের খাওয়ালেন। ওখান থেকে বেরিয়ে এবার দুজনে স্কুলের দিকে গেল। যদিও আজ ছুটি। চারিপাশে ঘুরে ঘুরে দেখল। সোমাশ্রী বলল, থ্যাংক ইউ এখানে আমাকে নিয়ে আসার জন্য। ঋষভ বলল, হুম, আর তো হবে না। বিয়ে করে সংসারী হয়ে যাবি তুই। তখন তো আর সময়ই হবে না। ফুরফুরে মেজাজটা আবার বিষণ্ণ হয়ে গেল সোমাশ্রীর। ঋষভ বলল, চল এবার বাড়ি ফেরা যাক। সোমাশ্রী বলল, না, আমি যাব না, তোর তাড়া থাকলে তুই যা। ঋষভ বলল, তুই কি করবি? সোমাশ্রী বলল, এখানেই কোথাও চুপচাপ বসে থাকব। ঋষভ বলল, চল তাহলে আমিও বসব। দুপুর গড়িয়ে বিকেল। বিকেল হতেই প্রচণ্ড মেঘ এসে বৃষ্টিপাত। ওরা একটা গাছের তলায় আশ্রয় নিয়েছে। অবাধ্য জলের ছিটে এসে সোমাশ্রীকে ভিজিয়ে দিচ্ছে। সামনে এসে দাঁড়ালো ঋষভ। সোমাশ্রী ঋষভের পিছনে। মনে মনে ভাবছে সে, এইভাবে সারা জীবন আমায় আগলে রাখতে পারবি না ঋষভ? এ যেন এক নিরাপদ আশ্রয়।
ছোট থেকেই সেভাবে কারোর ভালোবাসা পায়নি সে, অনিও বিশ্বাসঘাতকতা করেছে। একমাত্র ঋষভ ছাড়া কোথাও সম্মান, ভালোবাসা, যত্ন আর আশ্রয় পায়নি। তুই তো পুরো ভিজে গেছিস ঋষভ, দেখি মাথাটা মুছিয়ে দিই। আরে কিছু হবে না। আয় এদিকে, ওড়নাটা দিয়ে মাথাটা মুছিয়ে দিই। তুই পুরো একদম আমার মায়ের মতো। বাড়ি ফিরে গেছে দুজনে। ইদানিং ঋষভের এই চার দেওয়ালের মধ্যে এলে দমবন্ধ হয়ে আসে। মনে হয় কেউ যেন তার সবকিছু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। মাঝে মধ্যে স্বপ্ন দেখে, তার হাতে কিছু নেই, সব হারিয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে একদম। স্বপ্নের মধ্যেই হাঁফিয়ে ওঠে। মনে হয় তখন কেউ তার ঘুম ভাঙিয়ে বলুক, সব ঠিকই তো আছে, কিচ্ছু হারিয়ে যায়নি তোর জীবন থেকে। সোমাশ্রীকে ফোন করল, ফোনে রিং হতে না হতেই রিসিভ করল সে। হুম বল। কি করছিস? কিছু না, বসে আছি। তুই? ব্যালকনিতে এলাম। সিগারেট নিয়ে বসে আছিস, তাই না? হাতে সিগারেটটা নিয়ে ধরাতে গিয়ে আর ধরালো না। মুখে বলল, কই না তো। আমি এমনি দাঁড়িয়ে আছি। কেন? সিগারেট ছেড়ে দিয়েছিস নাকি? না না। দুনিয়া ছেড়ে দেব। তবু সিগারেট ছাড়ব না। এত প্রেম সিগারেটের প্রতি? ওটাই তো একমাত্র সঙ্গী, যা আমাকে কোনোদিন ছাড়বে না। ভালো। শ্রী। হুম বল। বিয়েটা করা কি খুব দরকার তোর? কেন? না, সময় তো পেরিয়ে যাচ্ছে না। তাছাড়া তুই সবেমাত্র কেরিয়ার শুরু করেছিস, আরও একটু সময় নিতিস। তারপর দেখে শুনে বিয়ে করতিস। সোমাশ্রী মনে মনে ভাবল, তবু তুই সোজা ভাবে বলবি না যে, তোকে ছাড়া আমি থাকতে পারবো না, ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে। ঋষভের ফোনে একটা আননোন নাম্বার থেকে বারবার কল আসছে দেখে ঋষভ সোমাশ্রীকে একটু পরে ফোন করছি বলে রেখে দিল। তারপর ওই আননোন নাম্বারে কল ব্যাক করল। কি ঋষভ বাবু চিনতে পারছ? অনি? বাহ, মনে রেখেছ আমাকে তাহলে। মনে রাখার মতোই জিনিস তুমি। তা হঠাৎ আমাকে ফোন করলে? জেল থেকে ছাড়া পেয়ে গেছ? জামিন পেয়েছি। তোমাদের সর্বনাশ করার জন্যে। এখনো ভালো হলে না? শুনলাম সোমাশ্রীর বিয়ে। আমার হাত থেকে ওকে বাঁচাতে পারো কিনা দেখো। হ্যালো, হ্যালো, অনি। ফোনটা ডিসকানেক্ট হয়ে গেছে। এই প্রথম ঋষভের মনে ভয় শুরু হলো। তাড়াতাড়ি সোমাশ্রীকে ফোন করল। শোন শ্রী, যতই প্রয়োজন হোক না কেন, তুই বাইরে একদম বেরোবি না। কেন, কি হয়েছে? এত প্রশ্ন করবি না, যা বলছি শোন। পরের দিন ঋষভ বারবার সোমাশ্রীকে ফোন করছিল। শুধুমাত্র সোমাশ্রী ঠিক আছে কিনা জানার জন্য। সন্ধ্যের দিকে সোমাশ্রী নিজে একবার ঋষভকে ফোন করল। ঋষভ ফোন ধরতে, সোমাশ্রী হাউমাউ করে কেঁদে উঠল। ঋষভ বারবার জানতে চাইল, কি হয়েছে? সোমাশ্রী নিজেকে একটু শান্ত করে বলল, কালই আমার বিয়ে। বাড়ি থেকে হঠাৎ ঠিক হলো। ঘরোয়া ভাবে সব কিছু হবে। ছেলেকে নাকি বাইরে যেতে হবে, তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া হলো। ঋষভ দাঁতে দাঁত চিপে, রেগে বলল, আর তোর সিদ্ধান্ত কি? তুই তো নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারিস। তাহলে তুই কি চাস? সোমাশ্রী অবাক হলো, মনে মনে ভাবল, ঋষভ এখনো চুপ করে থাকবে? কিচ্ছু বলবে না? কিছুক্ষণ থেমে সোমাশ্রী বলল, আমি কি চাই তাতে কারোর কিছু যায় আসে না। ঋষভ বলল, কংগ্র্যাচুলেশন। বিয়েটা করে নে। ফোনটা রেখে দিল ঋষভ। রাগে সামনের দেওয়ালে নিজে হাতে করে জোর আঘাত করল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তার। এই রাত নির্ঘুম কাটবে আজ তাদের। বিছানায় এপাশ ওপাশ করছে সোমাশ্রী। ফোনটা হাতে নিয়ে আবারও ফোন করল ঋষভকে। ফোন করে বলল, একবার এখন দেখা করতে পারবি? আমার বাড়ির সামনে? ঋষভ রাগ নিয়ে বলল, কেন? কান্নাভেজা গলায় সোমাশ্রী বলল, আর কোনোদিন বলবো না, শেষবারের মতো। ঋষভ থমকে গেল, আর কিছু বলার ক্ষমতা নেই তার। কোনোরকমে নিজেকে সামলে নিয়ে বলল, আসছি আমি। কিছুক্ষণের মধ্যেই ঋষভ পৌঁছে গেল। বাইকের আওয়াজ শুনে সোমাশ্রী বেরিয়ে এসে ঋষভকে জড়িয়ে ধরল। কতক্ষণ জড়িয়ে রেখেছিল তা তারা জানে না। তারপর সোমাশ্রী বলল, যা এবার তুই, মুক্ত আমার থেকে। আর জ্বালাবো না কোনোদিন। সোমাশ্রী এগিয়ে গেল ঘরের দিকে। ঋষভ বলল, একবার দাঁড়া, কিছু দেওয়ার আছে তোকে। কথাটা বলে একটা চিঠি বের করে সোমাশ্রীর হাতে দিল।
তারপর চলে গেল। সোমাশ্রী নিজের রুমে এসে চিঠিটা খুলল, তাতে লেখা ছিল, মুহূর্তগুলো জীবন্ত এখনো, আর অভ্যেস দোসর। এই জন্মে রইল অসমাপ্ত, পরজন্মে হোস জাতিস্বর। লেখাটা পড়ে কাঁদতে কাঁদতে সোমাশ্রী বলল, আমি তো তোকে এই জন্মেই চেয়েছিলাম ঋষভ। দোসর। অন্তিম পর্ব। মৌসুমি হাজরা। দুজনের মধ্যে এত ইগো ভালো নয় ঋষভ। তুমি তো বুঝতে পারছো যে ও তোমাকে ভালোবাসে, তাহলে তুমি কেন কিছু বলছো না? ও এই কয়েক মাস নানারকম ট্রমার মধ্যে দিয়ে গেছে। তুমিই তো সামলেছ। তাহলে আজও যে মনের বিরুদ্ধে গিয়ে কাজ করছে, তাতে তুমি বাধা দেবে না? নয়নার কথাগুলো চুপচাপ শুনে যাচ্ছে ঋষভ। পুরো নির্বাক ও। নয়না আবারও বলল, কি বলছি তুমি শুনতে পাচ্ছ? ঋষভের মা এসে বললেন, বলে কোনো লাভ নেই নয়না। ও নিজের দিকটা দেখছে। কাল রাতেও মেয়েটা ডেকে পাঠিয়েছিল। ওর কান্না দেখেও এর মন গলেনি। ঋষভ এবার বলল, কাল যখন ফোনে বলল, ওর আজ বিয়ে, আমি তখন জিজ্ঞাসা করেছিলাম, ওর সিদ্ধান্ত কি? ও বলল, ওর ইচ্ছে নিয়ে কারোর কিছু যায় আসে না। তখন তো ও একবার বলতে পারত। সেদিন ওর মা বলল, ওর সাথে এখন মেলামেশা না করি। শ্রী যদি ওর মনের কথা না বলে, তাহলে আমার তো মনে হবে, আমিই জোর করে অধিকার ফলাচ্ছি। নয়না বলল, আচ্ছা বেশ। শান্ত হও। আমি কি একবার সোমাশ্রীর সাথে কথা বলবো? ঋষভ বলল, না। ও যথেষ্ট ম্যাচিউর। নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে। কিছুক্ষণ নীরবতা। ঋষভের মা চলে গেলেন। ঋষভ বলল, ছাড়ো এই সব কথা, তোমার কথা বলো। মামা মামির সাথে এখন সম্পর্ক কেমন? নয়না দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কেমন? ওই আগের মতোই। এখন তারাও আমার বিয়ের জন্য উঠেপড়ে লেগেছেন। মা বাবা মরা মেয়ে আমি, ছোট থেকেই তাদের ছত্রছায়ায় মানুষ। তাই মনে করেন, আমার জীবনের সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তাদের আছে। ঋষভ বলল, তুমি কি চাও? নয়না আনমনে বলল, আমার গ্রামের দিকে বাবার কিছু সম্পত্তি আছে, যা এখন আত্মসাৎ করে বসে আছে কাকারা। আমি শুধু নিজের ভাগটুকু ফিরে পেতে চাই। ওখানে শুনেছি ভালো স্কুল নেই। একটা স্কুল গড়তে চাই। আপাতত এইটুকু ইচ্ছে। তবে সুজয়দের বাড়ি থেকে চাপ দিচ্ছে তাড়াতাড়ি বিয়ের জন্য। ঋষভ অবাক হয়ে বলল, কে সুজয়? নয়না হেসে বলল, তোমাকে বলা হয়নি। মামামামি আমার জন্য পাত্র দেখেছেন। ওর নাম সুজয়। ভালো ছেলে, কথা বলে তাই মনে হলো। সুজয়ের ব্যাপারে আরও কিছু জিজ্ঞাসা করতে যাবে, এমন সময় ঋষভের ফোন এলো, এই নাম্বারটা অনির। ঋষভ ফোনটা রিসিভ করতেই, আজ বান্ধবীর বিয়ে, নিশ্চয় অনেক ব্যস্ততা। কি দরকার সেটা বলো। দরকার কিছুই নেই। সেদিনের মারটা আমি ভুলিনি। প্রতিশোধ আমি নেব। সোমাশ্রী তো কিছু করেনি। করেছি আমি, তাহলে প্রতিশোধ নেওয়ার হলে আমার থেকে নাও। আমি জানি কোথায় আঘাত করলে কার লাগবে। শুধু দেখতে থাকো। ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল। ঋষভের চিন্তা বাড়ল। সব কথা নয়নাকে জানালো। নয়না চিন্তিত হয়ে বলল, এখন কি করবে ঋষভ? ঋষভ বলল, শ্রীকে ফোন করে ঘর থেকে বেরোতে নিষেধ করছি। বাড়ির ভেতরে এখন অনেক লোক। বাড়ির ভেতরে কিছু করতে পারবে না অনি। সব রাগ অভিমান ভুলে সোমাশ্রীকে ফোন করল ঋষভ, কিন্তু সোমাশ্রীর ফোন বন্ধ করা আছে। বারবার ট্রাই করল, কিন্তু নাম্বার বন্ধ। সোমাশ্রীর বাড়ির কাছে ঋষভ গেল। বাইক নিয়ে চারিদিকে চক্কর কাটল, কিন্তু সোমাশ্রীর দেখা পেল না। মন শুধু চাইছে একবার দেখতে। দেখা পেলে ও নিজেই সব রাগ ভুলে ওকে বলতো সব মনের কথা, যা এতদিন লুকিয়ে রেখেছে। সারাদিন এইভাবে পার হলো। দমবন্ধ করা পরিস্থিতি। সব কিছু হারিয়ে যাচ্ছে যেন ঋষভের কাছে। পাগলের মতো কতবার সোমাশ্রীর বাড়ির দিকে গেছে, কিন্তু সোমাশ্রীকে দেখতে পায়নি। ঋষভের মা ঋষভকে নিয়ে ভীষণ চিন্তিত। তিনিও বারবার সোমাশ্রীকে ফোন করেছেন, কিন্তু ফোন বন্ধ করা। অবশেষে সন্ধে নামল। ঋষভ উদ্ভ্রান্তের মতো ঘুরে ফিরে বাড়ি ঢুকল। ঋষভের মা বললেন, খালি হাতে বাড়ি ফিরলি বাবা? শ্রীকে আনতে পারলি না? ঋষভ মায়ের কোলে মাথা রেখে অঝরে কাঁদল। মাও কাঁদছেন। ঠিক সেই সময় একটা আননোন নাম্বার থেকে ফোন এলো, তাড়াতাড়ি ফোনটা রিসিভ করল ঋষভ।
ওই পাশে কাঁদো কাঁদো গলায় সোমাশ্রী বলল, আমাকে এখানে থেকে নিয়ে যা প্লিজ। আমি এই বিয়ে করতে পারবো না। আমি তোর কাছে যাব। ঋষভ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, তারপর বলল, তুই অপেক্ষা কর, আমি আসছি। সোমাশ্রী সাথে সাথে বলল, বাড়ি থেকে আমার ফোন নিয়ে নিয়েছে, যাতে আমি তোর সাথে যোগাযোগ করতে না পারি। সকাল থেকে আমি ঘরবন্দি। আমি অনেক চেষ্টা করেও হাতে কোনো ফোন পাইনি। এটা পার্লারের দিদির নাম্বার, ও আমাকে সাজাতে এসেছে, আমি সেলফি নেব বলে ফোনটা নিয়ে ব্যালকনিতে এসেছি। তুই তাড়াতাড়ি আয় প্লিজ। বাইক দ্রুত গতিতে ছুটছে। আর কোনো বাধা নেই। এখন যেভাবেই হোক সোমাশ্রীর কাছে যেতে হবে ঋষভকে। হাতে সময় কম। অতীতের সব কিছু মনে পড়ছে। একসাথে স্কুল যাওয়া, বাড়ি ফিরে আসা, একে অপরের সাথে ঝগড়া করা, আবার একে অপরকে ছাড়া একটুও চলতে না পারা, সেই সব কথা মনের মধ্যে ঘুরছে। আজ সব বাধা পেরিয়ে সোমাশ্রীর হাত ধরে নিয়ে আসবে। এই অধিকার শুধু ঋষভের। ওপাশ থেকে একটা গাড়ি এসে ঋষভকে ধাক্কা দিল। ছিটকে পড়ল ঋষভ রাস্তায়। ঘটনার আকস্মিকতায় ঋষভের এক মুহূর্তের মধ্যে চারিদিক যেন অন্ধকার হয়ে গেল। সামনে তাকাতেই বুঝল, বাইক অন্যদিকে আর ও রাস্তায়, শরীর যেন তার অসাড় হয়ে গেছে। নিজের শক্তি দিয়ে আবারও সামনে তাকিয়ে দেখল একটু দূরে অনি নিজের গাড়িটা আবার স্টার্ট দিচ্ছে, হয়তো এবার ঋষভের উপর চালিয়ে দেবে। মুখে তার ক্রূর হাসি। গাড়ির ভিতরের আলোতে তা স্পষ্ট দেখতে পাচ্ছে ঋষভ। তার মানে এটাই তার প্রতিশোধ। ও জানত সোমাশ্রীর প্রাণভ্রমর ঋষভ, তাকে সরাতে পারলেই সোমাশ্রীর থেকে প্রতিশোধ নেওয়া যাবে। গাড়ি এগিয়ে আসছে, ঠিক সেই সময় আরও একটা গাড়ি এসে ঋষভকে যেন আড়াল করল। গাড়ি থেকে নামলেন এক ব্যক্তি। ঋষভকে ধরে তোলার চেষ্টা করলেন। ঋষভও নিজের শক্তি দিয়ে ওঠার চেষ্টা করল। মাথা থেকে রক্ত বেরোচ্ছে। কোনোরকমে গাড়িতে চাপানো হলো ঋষভকে। তারপর ওই ব্যক্তি বললেন, ভয় পাওয়ার কিছু নেই, আমি হসপিটাল নিয়ে যাচ্ছি। ঋষভ সাথে সাথে বলল, হসপিটাল না, আমি ঠিকানা দিচ্ছি, আমাকে সেখানে নিয়ে চলুন প্লিজ, আমি সেখানে পৌঁছাতে না পারলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এরপর সেই ব্যক্তি ঋষভের থেকে সব শুনে বললেন, তবে তাই হোক। তারপর কিন্তু হসপিটাল যেতেই হবে, আপনার মাথা থেকে অনেক রক্ত বেরোচ্ছে। কথাটা বলেই একটা রুমাল দিয়ে মাথাটা বাঁধতে বললেন। তারপর তিনি ফোন করে একজনকে বললেন, নাম অনি। কিছুদিন আগে একটি মেয়ের অর্ধনগ্ন ভিডিও বের করার জন্য অ্যারেস্ট হয়েছিল, এখন একজনকে খুন করার চেষ্টা করেছে। সাক্ষী আমি আছি। তাড়াতাড়ি খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসুন। ঋষভ অবাক হল, শরীরে ভীষণ চোট পেয়েছে। ধীরে ধীরে বলল, কে আপনি? ওই ব্যক্তিটি বললেন, আমার নাম সুজয়। আমি এই এলাকার নতুন ইন্সপেক্টর। অবশেষে সোমাশ্রীর বাড়ি পৌঁছালো দুজনে। ঋষভ কোনোরকমে গাড়ি থেকে নেমে ছুটল সোমাশ্রীর কাছে। বাড়ির সকলে হা করে তাকিয়ে আছে ঋষভের দিকে। সারা গায়ে রক্ত। এদিক ওদিক খোঁজার পর একটা রুমে গিয়ে সোমাশ্রীকে দেখতে পেল। ছুটে গিয়ে জড়িয়ে ধরল। সোমাশ্রী কাঁদতে কাঁদতে বলল, এ কি অবস্থা তোর? কি হয়েছে? এসি ডে এন্ড করেছিস? ঋষভ বলল, সব কথা পরে হবে। এখন চল। সোমাশ্রীর মা আটকালেন ওদের। ততক্ষণে সুজয় বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। সোমাশ্রীর মাকে বলল, ওরা অ্যাডাল্ট। আপনি ওদের বাধা দিতে পারেন না। বরং যা দেখছি, তাতে আপনি জোর করে বিয়ে দিচ্ছেন একজন অ্যাডাল্ট মেয়ের মতের বিরুদ্ধে গিয়ে। সরে যান। ওদের যেতে দিন। অবশেষে কোনোরকমে সোমাশ্রীকে নিয়ে ঋষভ সুজয়ের গাড়িতে উঠল। তারপর সোমাশ্রীর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রাখল। এদিকে সুজয় সবটাই জানালো সোমাশ্রীকে। সোমাশ্রী দুই হাতে আগলে ধরে আছে ঋষভকে। হসপিটালে নিয়ে এসে ভর্তি করা হলো। মাথায় চোটটা গভীর। তবে ভয়ের কিছু নেই। ঋষভকে যে সুস্থ হতেই হবে। সুজয় বাবু জানালো, অনি ধরা পড়েছে। ঋষভের মাকেও খবর দেওয়া হলো। তিনি এসে ঋষভের সাথে দেখা করে সোমাশ্রীর কাছে গেলেন। সোমাশ্রী এই ঘটনায় ভীষণ ভয় পেয়ে আছে। বারবার প্রার্থনা করছে ঋষভের যেন কিছু না হয়। ঋষভের মা গিয়ে সোমাশ্রীর মাথায় হাত রাখতেই সোমাশ্রী কেঁদে উঠল। ঋষভের মা জড়িয়ে ধরলেন তাকে, আর বললেন, আর তোদের মধ্যে দূরত্ব নিয়ে আসিস না।
কেউ ভালো থাকবি না। 10 দিন পর। তুই আমার রুমে কি করছিস? এই কদিন আমি ছিলাম না বলে পুরো আধিপত্য বিস্তার করেছিস। আন্টি বলেছে এটা আমারও রুম। তোর কিছু বলার আছে? না তো। তাহলে তো বিয়েটা করে নিতে পারতিস। আমাকে ডাকার কি দরকার ছিল? তুইও তো বলতে পারিস। মানে সব কিছু আমিই করব? লেডিস ফার্স্ট মুখে বলিস, তাহলে এর বেলায় নয় কেন? বল তাড়াতাড়ি। তুই বল। চিঠিতে কবিতা লিখতে পারিস, অথচ মুখে ফুটে মনের কথা বলতে পারিস না? তুই খুব পারিস। না গেলে এখন অন্য ছেলের বউ হয়ে যেতিস। উদ্ধার করেছিস আমায়। ঠিক আছে যা, চলে যাচ্ছি। ঋষভ সোমাশ্রীর হাতটা ধরে নিজের কাছে টানল। জানিস শ্রী, আমি প্রায় স্বপ্ন দেখি, আমার থেকে সব হারিয়ে যাচ্ছে, আমি নিঃস্ব হয়ে যাচ্ছি। আমি আছি তো, তোকে আগলে নেব। আমি 10টা থেকে এখন 2টো সিগারেটে নেমে এসেছি। ধীরে ধীরে সেটাও ছেড়ে দেব। আমি থেকে যাব তোর যেকোনো পরিস্থিতিতে। আমি বাইরে থেকে যতটা স্ট্রং, ভিতর থেকে ততটাই দুর্বল। আমি হারাতে ভয় পাই। আমি হারাবো না। এইভাবে শক্ত করে দুজন দুজনকে ধরে রাখব। ঝগড়া করব, রাগ অভিমান সব থাকবে, তার থেকেও বেশি তোকে ভালোবাসব। পারবি এই ছন্নছাড়া ছেলেটার সাথে বাকি জীবনটা থাকতে? জীবনের এতগুলো বছর যার সাথে কাটালাম, তার সাথে বাকি জীবনটা কাটাতে পারবো না? খুব পারবো। আমরা আজীবন দোসর থাকব। শুধু সম্পর্কের মুকুটে আরো একটা পালক যোগ হবে। ভালোবাসি তোকে ঋষভ, খুব খুব ভালোবাসি। আমাকে এইভাবেই আগলে রাখিস। রাখবো তো। তুই যে আমার বাড়ি ফেরার কারণ। দরজার বাইরে সবটাই শুনছিল সুজয়। ঋষভের সাথে দেখা করতে এসেছিল। তবে ওদের এখন বিরক্ত করা ঠিক হবে না। কারোর মিল হলে মনে শান্তি পাওয়া যায়। নয়নার কথা মনে পড়ল। বাড়ি থেকে নয়নার সাথে বিয়ের ঠিক হচ্ছে সুজয়ের। মেয়েটা যেন কত কিছু লুকিয়ে রেখেছে। একদিন নয়নার সাথে বসে সব কথা শুনবে সুজয়। ঋষভের মায়ের ডাকে সুজয় গেল তার কাছে। এবার যে বিয়ের তারিখ ঠিক করতে হবে। খুব তাড়াতাড়ি ঋষভ আর সোমাশ্রীর 4 হাত এক করতে হবে যে। সমাপ্ত।